আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি গুচ্ছ ভর্তি পরীক্ষায় আসা 2022-23 সেশনে ম্যাথমেটিক্স অংশ থেকে যে সকল প্রশ্ন তোমাদের শর্ট সিলেবাসে আছে এই প্রশ্নগুলো সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আর চ্যানেলটিতে যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্নে বলেছে হচ্ছে ভূমি থেকে শূন্য নিক্ষিপ্ত একটা বল 100 মিটার দূরে ভূমিতে ফিরে আসে, সেটার বিচরণ পদের সর্বাধিক উচ্চতা 75/4 মিটার হলে নিক্ষেপণ কোণ কত, এটা আমাদের বের করতে বলেছে। তো দেখো এরকম কোন একটা বস্তুকে এখান থেকে এখানে নিক্ষেপ করা হয়েছে। এখন নিক্ষেপ করছে, দেখো বল কত মিটার দূরে ভূমি থেকে কত মিটার দূরে ফিরে আসে, মানে এখান থেকে এইখানে ফিরে আসছে, তাহলে ভূমি থেকে এইটুকু ডিস্টেন্সটা হচ্ছে 100 মিটার। আর কি বলছে সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতাটা হচ্ছে এইখানে ধরো সর্বাধিক উচ্চতা এইচ দ্বারা প্রকাশ করা হয়, এটা দিয়ে আছে হচ্ছে 75/4। আর কত ডিগ্রি কোণ অ্যাঙ্গেল এইটা আমাদের হচ্ছে বের করতে বলেছে। সো এই সর্বোচ্চ উচ্চতা থেকে কোণের সাথে একটা সম্পর্ক আছে হচ্ছে ট্যান আলফা সমান সমান হচ্ছে 4h ডিভাইডেড হচ্ছে r। আমরা এইচ এবং আর এর মান বসাই দেখো, তাহলে হয় ট্যান আলফা সমান সমান হচ্ছে 4 গুণন এইচ এর মান হচ্ছে 75 ডিভাইডেড 4, নিচে হবে আর এর মান হচ্ছে 100। তাহলে এই 4 কাটা যাচ্ছে, বা ট্যান আলফা এর মান আসতেছে দেখো 75 ডিভাইডেড হচ্ছে 5। লেখার একটু সরল করা যায়। দেখো হচ্ছে ওপরে হচ্ছে 25 দ্বারা ভাগ করলে হবে 3, আর নিচে 25 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 4। তাহলে অতএব দেখো হচ্ছে আলফা এর মান আসলো ট্যান এ পাশে বসালে হচ্ছে ট্যান ইনভার্স 3/4। তাহলে দেখো এটার সাথে কোনটা মিলে যাচ্ছে, এটা কি মিলে যাচ্ছে ট্যান ইনভার্স 4/3। আর তো এরকম অপশন নাই, তাহলে কি এই প্রশ্নে কি অ্যান্সার নাই? দেখো এইটার সাথে কিন্তু একটা মিল দিছে না। এইখানে উপরে যদি 3 থাকতো নিচে যদি 4 থাকতো এ নাম্বার অপশন হতো, বাট এইটার সাথে কিন্তু এটা মিল দিছে না। সো দেখো এটার অ্যান্সার আছে, এইটাকে আমাদের আরেকটা ত্রিকোণমিতিতে কনভার্ট করতে হবে, আরেকটা ত্রিকোণমিতিক অনুপাতে কনভার্ট করতে হবে। দেখো তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো এইখানে একটা পিথাগোরাসের সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, ধরি এই কোণটা হচ্ছে এই ট্যান ইনভার্স 3/4। এই কোণের সাপেক্ষে এইটা হবে লম্ব, এইটা কিন্তু হবে ভূমি, আর এটা সমকোণ, এর বিপরীত বাহু এইটা কিন্তু হবে হচ্ছে অধিভুজ। দেখো এখানে কি দিয়েছে ট্যান মানে হচ্ছে লম্ব ডিভাইডেড ভূমি, তাহলে লম্বর মান হচ্ছে 3, ভূমির মান হচ্ছে 4। লম্বর মান 3, ভূমির মান হচ্ছে 4, আর অতিভুজের মান হবে √ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে √25 মানে 5। এবার দেখো আমাদের অপশনগুলোতে চেক করবো যে কোনটার সাথে মিলে। দেখো সাইন ইনভার্স, অতএব সাইন ইনভার্স সমান সমান কি হয়, দেখো সাইন ইনভার্স যদি এখান থেকে আনি, সাইন মানে লম্ব ডিভাইড অতিভুজ, তাহলে হচ্ছে 3/5। আরেকটা দেখো কস ইনভার্স আছে, আমরা কস ইনভার্স বের করে, অতএব কস ইনভার্স মানে হচ্ছে ভূমি ডিভাইডেড অতিভুজ মানে 4/5। তাহলে দেখি কোনটার সাথে মেলে। এখানে অপশনগুলো এখানে সাইন ইনভার্স 4/3, দেখো মিলতেছে না, এটা হবে না। এটা হচ্ছে 3/5 হলে হয়তো 4 আছে, এইটা হবে না। অবশেষে একটা অপশন আছে দেখো cos ইনভার্স 4/5। সো এই অপশনের সাথে এই অ্যানসারের সাথে এই অপশন মিলে যাচ্ছে। সো এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। অনেক একটা ট্রিকি প্রশ্ন দিয়েছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো এই প্রশ্নে একটা কণিকের হচ্ছে পরামিতিক সমীকরণ দিয়ে আছে দুইটা, সেইটার শীর্ষবিন্দু বের করতে বলছে। সো পরামিতিক সমীকরণকে আমরা হচ্ছে আদর্শ ফরম্যাটে নিয়ে আসবো, সেহেতু যে কাজটি করব, দেখো এখানে হচ্ছে টি যে আছে, আচ্ছা দুইটা সমীকরণ একটি লিখি। x সমান সমান দিয়ে আছে 3 প্লাস a টি স্কয়ার, এটাকে এক নম্বর সমীকরণ দিলাম। আরেকটা সমীকরণ হচ্ছে y সমান সমান হচ্ছে 2at। দেখো এইখান থেকে বা এইখান থেকে যে কোনো একটা টির মান আরেকটা সমীকরণ বসিয়ে দেবো। দেখো 2 নম্বর সমীকরণে দেখো বা এটা কিভাবে এই 2 নম্বর থেকে দেখো টি মান আসবে হচ্ছে y/2a। এখন এই টি এর মান হচ্ছে এক নম্বর সমীকরণে বসাবো, তাহলে আমাদের আদর্শ ফরম্যাটে চলে আসবে। তাহলে x ইকুয়াল 3 প্লাস a, টির মান কত
ওয়াই ডিভাইডেড 2a এরপর হচ্ছে স্কোয়ার, বা এখানে ক্যালকুলেশন করে দেখো, তাহলে দেখো এক্স এবং ওয়াই জাতীয় চলে আসবে। 3 প্লাস হচ্ছে এখানে হচ্ছে a ইন্টু এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 4 স্কোয়ার। সো এ দ্বারা স্কোয়ারকে কাটলে এখানে থাকে জাস্ট এ, বা এখানে কি থাকে দেখো, এক্স ইকুয়াল 3 প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 4a, বা এক্স ইকুয়াল হচ্ছে এখানে রসায়ন করলে নিচে হচ্ছে 4a, উপরে হবে হচ্ছে 12a প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তাই তো এবার আর গুণ করি, তাহলে দেখো বা নিচে আছে ওয়ানের সাথে এটা গুণ করলে এটা হবে, একটু সাজিয়ে লিখলাম, ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 12a ইকুয়াল হচ্ছে 4a এক্স। আমরা জানি হচ্ছে পরামিতির আদর্শ ফরম্যাট এরকম একটা হয়, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax, আর একটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4ay। যেহেতু এখানে ওয়াই স্কোয়ার আছে এরকম ফরম্যাটে বানাবো, তাহলে বাম পাশে শুধু ওয়াই স্কোয়ারকে রেখে দেবো আর সবগুলোকে ডান পাশে পাঠাবো। তাহলে এই রেখে ডান পাশে পাঠালে হচ্ছে 4ax মাইনাস হবে হচ্ছে 12a, বা এখানে কি করে দেখো ওয়াই স্কোয়ার সমান সমান এখানে কিন্তু হচ্ছে 2a কমন দেয়, 2a সরি 4a কমন দেয়, 4a কমন নিলে এখানে থাকবে x মাইনাস হচ্ছে 3। এটা আমরা হচ্ছে এরকম ফরম্যাটে বানাতে পারছি। এবার একটু এগুলো মিশিয়ে দেই। এখন কি বলছে, এইটার হচ্ছে শীর্ষবিন্দু, এরকম ফরম্যাটে যদি বানায় এর শীর্ষবিন্দু হয় 0,0, অর্থাৎ ওই এই ভূত যে কোটি যে থাকে সেটা সমান সমান, সরি এখানে এক্স যে থাকে এটা সমান সমান 0 ধরতে, আর এখানে ওয়াই যে থাকে সেটা সমান সমান 0 ধরতে হয়। তাহলে এইটার শীর্ষবিন্দু হবে এইটা সমান সমান একবার 0 ধরবো, এই ওয়াই সমান সমান একবার 0 ধরবো, অতএব শীর্ষবিন্দু হবে এক্স মাইনাস 3, এটা সমান সমান 0, আরেকটা হবে হচ্ছে ওয়াই সমান সমান এখানে কিছু নাই 0 হবে। তাহলে অতএব ভুজের মান x এর মান হচ্ছে 3 আর হচ্ছে কোটির মান হবে হচ্ছে 0। তাহলে শীর্ষবিন্দু হবে 0, হচ্ছে 3। এটার সাথে দেখো সি নাম্বার অপশন মিলে যাচ্ছে, সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। অন্তরীকরণ অধ্যায় থেকে দিয়েছিল লিমিটের ম্যাথ, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এর মান কত বের করতে হচ্ছে, অনেক একটা ইন্টারেস্টিং প্রশ্ন। দেখো এবার কি করতে পারি, দেখো লিমিট x টেন্ডস টু হচ্ছে ইনফিনিটি, এইখানে কি আছে দেখো উপরে হচ্ছে এক্স স্কোয়ার আছে, আমরা এক্স স্কোয়ারকে যদি সরাতে বলে উপরে কিন্তু সংখ্যা থাকবে, একটু আমাদের সুবিধা হবে ক্যালকুলেশন করতে। সেহেতু যে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ারকে আমরা সরাবো, কিভাবে সরাবো দেখো, এক্স স্কোয়ার যে আছে এক্স স্কোয়ারকে যদি এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে কিন্তু হচ্ছে ওপর থেকে এক্স স্কোয়ার উঠে যাবে। তো যে কাজটি করব, লব এবং হরকে এক্স স্কোয়ার দ্বারা হচ্ছে ভাগ করব, তাহলে ওপরে হচ্ছে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে এক্স স্কোয়ার ডিভাইড এক্স স্কোয়ার 1 হবে 1 ইন্টু, আর প্রত্যেকটাতে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে এখানে এক্স টু দি পাওয়ার 4 কে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে হবে এক্স স্কোয়ার, প্লাস 1 কে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে 1 ডিভাইডেড এক্স স্কোয়ার হবে, আবার প্লাস 3 ডিভাইডেড এক্স কিউব কে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে এক্স হবে, প্লাস 7 কে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে 7 ডিভাইডেড এক্স স্কোয়ার, এরপরে প্লাস 5 ডিভাইডেড এক্স স্কোয়ার কে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে 1, প্লাস 1 কে এক্স স্কোয়ার ভাগ করলে হচ্ছে 1 ডিভাইডেড এক্স স্কোয়ার, এরপরে প্লাস 6 ডিভাইডেড এক্স স্কোয়ারকে ভাগ করলে এক্স স্কোয়ার দ্বারা 1, মাইনাস 5 ডিভাইডেড এক্স স্কোয়ারকে 5 কে এক্স স্কোয়ার ভাগ করলে এইটা হয়। তাহলে দেখো এবার আমরা লিমিটের মান বসিয়ে দিতে পারতেছি, এইখানে যদি লিমিটের মান বসিয়ে দিতে ইনফিনিটি বাই ইনফিনিটি সেটা কিন্তু অসংজ্ঞায়িত মান আসতো, বাট এইবার তোমরা লিমিটের মান বসে চেক করে দেখতে পারো লিমিটের মান হচ্ছে সংজ্ঞায়িত মান আসবে। তাহলে দেখো এবার লিমিটের মান বসিয়ে দিয়ে এক্স এর পরিবর্তে ইনফিনিটি বসিয়ে দেবো, 2 ডিভাইডেড দেখো এক্স এর পরিবর্তে ইনফিনিটি এরপর হচ্ছে স্কোয়ার, প্লাস হচ্ছে 1 ডিভাইডেড এক্স এর পরিবর্তে ইনফিনিটি এরপর হচ্ছে স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস ওপরে আছে হচ্ছে 3 এক্স এর পরিবর্তে ইনফিনিটি এরপর হচ্ছে প্লাস 7 ডিভাইডেড এক্স এর পরে হচ্ছে ইনফিনিটি এরপর হচ্ছে স্কোয়ার, এরপরে 5 প্লাস হচ্ছে 5 ডিভাইডেড 1 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড এক্স এর মান ইনফিনিটি এরপর হচ্ছে স্কোয়ার, প্লাস হচ্ছে 6 ডিভাইডেড 1 মাইনাস 5 ডিভাইডেড এক্স এর পরিবর্তে ইনফিনিটি এরপর হচ্ছে স্কোয়ার। এবার আমাদের একটু থিওরি জানতে হবে যে দেখো 1 ডিভাইডেড ইনফিনিটি সেটা কিন্তু হচ্ছে 0 হয়, এখানে স্কোয়ার দিলে ইনফিনিটি হবে, তাহলে 1 ডিভাইডেড ইনফিনিটি সেটা কিন্তু হচ্ছে 0 হয়। তাহলে দেখো এখানে কি হয় 2
ডিভাইডেড হচ্ছে ইনফিনিটিভের পরে স্কোয়ার দিলে ইনফিনিটিভ হবে, অসীমের পরে দিলে ইনফিনিটিভ হবে, প্লাস ওয়ান ডিভাইড ইনফিনিটিভ বা এরপরে স্কোয়ার দেওয়া ওয়ান ডিভাইডেড ইনফিনিটিভ এরপরে স্কোয়ার দিলে সেটাও জিরো হবে, মানে ইনফিনিটিভ আরও ইনফিনিটিভ হবে। একটা ছোট সংখ্যাকে এত বড় সংখ্যা দ্বারা ভাগ করতে সেটা কিন্তু জিরো হয়, এইটুকু হচ্ছে জিরো হবে। আবার প্লাস থ্রি ডিভাইডেড এখানে ইনফিনিটিভ আছে থাক, প্লাস সেভেনকেও ইনফিনিটিভের পর স্কোয়ার দ্বারা ভাগ করলেও জিরো হবে, প্লাস ফাইভ ডিভাইডেড ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড ইনফিনিটিভের স্কোয়ার দ্বারা ভাগ করলে জিরো হবে, প্লাস সিক্স ডিভাইডেড ওয়ান মাইনাস ফাইভ ডিভাইডেড ইনফিনিটিভের স্কোয়ার দিলেও এটাও কিন্তু হচ্ছে জিরো হবে। আবার এইখানে দেখো টু ডিভাইডেড ইনফিনিটিভ, আবার টু ডিভাইডেড ইনফিনিটিভ দ্বারা ভাগ করলে জিরো হবে, টুকে হচ্ছে অত অসীম একটা সংখ্যা দ্বারা ভাগ করতে হচ্ছে এটা জিরো হবে, তাহলে এইটুকু হচ্ছে রেজাল্ট যে জিরো হবে, প্লাস থ্রি ডিভাইডেড ইনফিনিটিভ এটাও জিরো হবে, প্লাস এখানে হচ্ছে ফাইভ আর নিচে হচ্ছে ওয়ান দ্বারা ভাগ করলে ফাইভ হবে, প্লাস নিচে হবে ওয়ান, ওয়ান দ্বারা সিক্সে ভাগ করলে সিক্স হবে, তাহলে এখানে এই কয়টা যোগ করলে হচ্ছে এলিফ্যান্ট। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এলিফ্যান্ট, সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। অনেক একটা কনসেপচুয়াল প্রশ্ন। দেখো এইখানে একটা উপবৃত্তের সমীকরণ দিয়েছে, উপবৃত্তের নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত এটা বের করতে বলছে। সো দেখো এক্স স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 30 প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 14 ইকুয়াল হচ্ছে 1, এটা একটা উপবৃত্ত। সো দেখো এক্স স্কোয়ার ডিভাইডেড হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1, এরকম ফরম্যাটে উপবৃত্তের যেখানে এর মান এ গ্রেটার দেন বি, এর মান যখন বড় হবে বি থেকে তখন সেইটার দুইটা নিয়ামক বের করার ফর্মুলা হচ্ছে 2a ডিভাইডেড ই, 2a ডিভাইডেড ই। তাহলে দেখো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম ফর্মুলা বানাবো। দেখো এক্স স্কোয়ার এখানে হচ্ছে আমরা রুট ওভার 30 পর স্কোয়ার দিলে কিন্তু স্কোয়ার ফর্মেট হবে, রুট ওভার আর স্কোয়ার রুট হতে আগে লাইন হবে, প্লাস এখানে দেখো ওয়াই স্কোয়ার ডিভাইডেড রুট ওভার হচ্ছে 14 পরে যদি স্কোয়ার দেয় তাহলে বি স্কোয়ার ফর্মেট হলো রুট ওভার আর স্কোয়ার রুট হচ্ছে আগে লাইন হবে, ইকুয়াল হচ্ছে 1। দেখো এইখানে রুট ওভার 13 কিন্তু বড়, এখানে রুট ওভার 13 কিন্তু হচ্ছে রুট ওভার 14 থেকে হচ্ছে রুট ওভার 30 কিন্তু রুট ওভার 14 থেকে বড়, তাহলে এখানে এইটা হচ্ছে এ আর এইটা হবে হচ্ছে বি। তাহলে নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের ক্ষেত্রে আমাদের এ এবং ইর মান বের করতে হবে। সো এখানে এর মান কত, এর মান কিন্তু হচ্ছে রুট ওভার 13, বাট ইর মান আমাদের বের করতে হবে, অর্থাৎ ইটা কি উৎকেন্দ্রিকতা হচ্ছে রুট ওভার এ যখন বড় হয় 1 মাইনাস ছোট স্কোয়ার তাহলে বি স্কোয়ার ডিভাইডেড বড় স্কোয়ার এ স্কোয়ার, এই ফর্মেট হবে। তাহলে দেখো এখানে হচ্ছে 1 মাইনাস বি স্কোয়ারের মান হবে, এখানে বির মান হচ্ছে রুট ওভার 14 এরপর হচ্ছে স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মান হলো, আর এর মান হচ্ছে রুট ওভার 30 এরপর হচ্ছে স্কোয়ার, এখানে ক্যালকুলেশন করে দেখো 1 মাইনাস 14 ডিভাইডেড হচ্ছে 30, বা এখানে যে লসাগু নিচে হয় 30 ওপরে হবে 30 মাইনাস হচ্ছে 14, তাহলে ওপরে হচ্ছে 16 ডিভাইডেড 30 মানে হচ্ছে 4 ডিভাইডেড হচ্ছে 30। এটা আমরা হচ্ছে ইর মান পাইলাম, ইর মান কত পাইলাম, ইর মান পাইলাম হচ্ছে 4 ডিভাইডেড রুট ওভার 30। এখন এই ফর্মুলাতে বসিয়ে দেবো। দেখো অতএব নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে 2ae, এখানে এ আর ইর মান বসে দেই, 2 গুণন এর মান কত রুট ওভার 30 ডিভাইডেড ইর মান কত 4 ডিভাইডেড রুট ওভার 30। দেখো ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ থাকলে ওপরের ভগ্নাংশকে ঠিকই রেখে দিবে, আর নিচের ভগ্নাংশ গুণ দ্বারা হর লবে যাবে, লব হরে যাবে, উল্টে যাবে, রুট ওভার 13 উপরে যাবে, নিচে আসবে হচ্ছে 4। তাহলে দেখো এই 2 দ্বারা 4 কে গেলে 2 রুট ওভার 30 তাহলে হচ্ছে 30 ডিভাইডেড 2, দ্যাট মিন্স নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 15। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে সি নাম্বার 15। হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে, বি বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে, বলছে দুইটা বিন্দুগামী সরলরেখার উপরস্থ মানে দুইটা বিন্দুগামী রেখার উপর এ কমা এ বিন্দু যদি ও মানে উপস্থিত মানে ওর উপর অবস্থিত হলে ওই এ কমা এ বিন্দুর
স্থানাঙ্ক কত সেটা বের করতে বলছে। সো দেখো ধরি এটা হচ্ছে এ বিন্দু, কত দিয়েছে -1,3, আর এইটা ধরি হচ্ছে বি বিন্দু, আর বি বিন্দু হচ্ছে -2,1। বলছে এই এ এবং বি রেখার উপর একটা সি বিন্দু ধরো হচ্ছে, সরি পি বিন্দু, এখানে এ কমা এ অবস্থিত, আমাদের এ কমা এ এর মান বের করতে বলছে। সো এই প্রশ্ন দুই ভাবে বের করা যায়। যেহেতু একই রেখার উপর অবস্থিত, তাহলে এ আর পি ঢাল সমান সমান বি আর পি ঢাল, দুইটা ঢালই হচ্ছে সেম হবে। আরেকভাবে তো এই প্রশ্নের সমাধান করা যায়। দেখো একটা সরলরেখার উপর যদি তিনটা বিন্দু অবস্থান হয় বা একাধিক বিন্দু যদি অবস্থান হয়, সেটার ক্ষেত্রফল 0। আমরা ক্ষেত্রফল দিয়ে বের করবো, একটু তুলনামূলক সহজ হয়। তাহলে এই তিনটা বিন্দুর ক্ষেত্রফল কিভাবে বের করবো? ওই ছোটবেলায় হচ্ছে ক্লাস 9-10-এ কিন্তু হচ্ছে এই ফর্মুলা 6 আর ত্রিভুজের তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, বা তিনটা বিন্দু যদি দেওয়া থাকে সেটার ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু মডুলাস অফ x1 ডিভাইডেড হচ্ছে y1, x2 ডিভাইডেড হচ্ছে y2, এরপর হচ্ছে x3 ডিভাইডেড হচ্ছে y3, x4, সরি আর 4 হবে না, পরবর্তীতে এই প্রথম বিন্দু স্থানাঙ্ক আবার রিপিট করে। তাহলে দেখো এটাকে প্রথম, এটাকে দ্বিতীয়, এটাকে তৃতীয় বিন্দু স্থানাঙ্ক ধরি। আর সপ্তমতে কি হবে, যেহেতু একই রেখার উপর অবস্থিত, দেখো কোনো ক্ষেত্রফল আবদ্ধ করবে না, এটা সরলরেখার উপর, সেহেতু ক্ষেত্রফল সপ্তমতে 0 লিখতে পারি। তাহলে -1,3 হবে দ্বিতীয় বিন্দু স্থানাঙ্ক এ কমা এ, তৃতীয় বিন্দু স্থানাঙ্ক -2,1, আর প্রথম বিন্দু স্থানাঙ্ক বসে -1,3 ইকুয়াল হচ্ছে 0। বা এই হাফ এই পাশে গেলে 0 ডিভাইডেড হাফ হয়, মানে 0 হবে। এবার হচ্ছে এর উপর থেকে গুণ করে যোগ করতে হয়। তাহলে 1 এর সাথে -1 গুণ করলে -1, সরি -a, এরপর হচ্ছে প্লাস, এর সাথে এ 1 এর সাথে এ গুণ করলে প্লাস এ, এর সাথে এই গুণ, এটা গুণ করলে এখানে -6, প্লাস মাইনাস এখানে -6 হবে। এরপর এই দিক গুণ করে মাইনাস দিতে হয়, 2 এর সাথে 3 এর সাথে এ গুণ করলে 3a, এরপর হচ্ছে মাইনাস, আবার এর সাথে এটা গুণ হবে -2a, তাহলে হচ্ছে +2a, আবার এইটার সাথে এটা গুণ হলে -1, মাইনাস মাইনাসে +1 ইকুয়াল হচ্ছে 0। যদি ক্যালকুলেশন করে দেখো -a + a কাটা, আবার দেখো -3a + 2a, তাহলে হচ্ছে -a, এখানে হচ্ছে -6 আর +1, তাহলে হচ্ছে -5 ইকুয়াল হচ্ছে 0। বা -a সমান হবে 5 কে পাশে পাঠালে +5। অথবা আমাদের এর মান বের করতে বলছে, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে -5। তাহলে আমরা এই বিন্দুর এর মান পেলাম হচ্ছে -5, তাহলে দুইটার মানই সেম হবে। তাহলে এর মান হচ্ছে -5, -5। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে এর মান হচ্ছে -5, -5। আশা করি বুঝতে পারছো। হচ্ছে দুইটা রেখা দিয়ে আছে, বলছে এই দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব কত এটা বের করতে বলছে। সো রাত 12টা বাজতেছে, প্রচুর ঘুম ধরতেছে বুঝছো, মানে সকালের পর থেকে তোমাদের জন্য হচ্ছে স্লাইড বানাতে হয়, আবার আমার পড়াশোনা করতে হয়, আবার ক্লাস বানাতে হয়, সেটা আবার এডিট করতে হয়, মানে অনেক ঝামেলা। যাই হোক, প্রচুর ঘুম ধরতেছে, আমি খালি আর এই কয়েকটা প্রশ্ন সমাধান করে ঘুম আসবো। দেখো বলছে দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব কত। ধরি প্রথম যে সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ একটু সাজিয়ে লিখলাম। এক্স চলককে প্রথমে লিখলাম -3x, তারপর লিখলাম হচ্ছে +4y প্লাস হচ্ছে 12 ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে প্রথম রেখার সমীকরণ। আরেকটা রেখা ধরো, এইটা আরেকটা রেখা, এটা হচ্ছে এ রেখার সমীকরণ। এখানে x কে একটু প্রথমে লিখলাম -3x, এরপর হচ্ছে +4y প্লাস হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে 0। এখন বলছে এই দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব, ডিসটেন্স ডিটা কত। সো দুইটা সমান্তরাল রেখা, এই দুইটা কিন্তু সমান্তরাল রেখা। কিভাবে বুঝলাম, দেখবা এর ঢাল আর এর ঢাল বের করে একই আসবে, 3+3/4 আসবে, এরও ঢাল +3/4 আসবে। দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব বের করার ফর্মুলা হচ্ছে d = হচ্ছে c1 মাইনাস হচ্ছে c2 ডিভাইডেড হচ্ছে √a² প্লাস হচ্ছে b², আর মডুলাস ইউজ করতে হয়, কারণ এর ভিতর নেগেটিভ আসতে পারে, বাট দূরত্ব কখনো নেগেটিভ হয় না। তাহলে দেখো আমরা এটাকে প্রথম বৃত্তর যদি স্থানাঙ্ক ধরি, সমীকরণ ধরি, c1টা হবে এখানে এই কনস্ট্যান্ট মান 12, এর মধ্যে -c2টা হবে এটার কনস্ট্যান্ট মান 3, ডিভাইডেড √, এটা হচ্ছে x এর শব্দ, এখানে হচ্ছে শক সেম, এখানে x এর শক সেম, একটা নিলে হবে -3
এরপর হচ্ছে স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস বিটা হচ্ছে ওয়াইয়ের সহগ, এখানে ওয়াইয়ের সহগ সেম, এখানে ওয়াইয়ের সহগ সেম, 4 এরপর হচ্ছে স্কোয়ার। তাহলে ওপরে দেখো হবে হচ্ছে 9 ডিভাইডেড, এখানে ক্যালকুলেশন করলে হবে √25, মানে হচ্ছে 9 ডিভাইডেড 5। তাহলে এই দুইটার এখানে মধ্যবর্তী দূরত্ব ডিটা হচ্ছে 9 ডিভাইডেড 5, এর নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। বলছে x এর কোন মানের জন্য y সমান সমান x ইন্টু ln x এর লঘুমান পাওয়া যাবে। সো লঘুমান বা গুণমান পাওয়ার জন্য আমাদের যে কাজটি করতে হয়, যে মেইন ফাংশন দেয়া থাকে সেটাকে কিন্তু দুইবার অন্তরীকরণ করতে হবে, এটা হচ্ছে মেইন ফাংশন। প্রথমে আমরা একবার অন্তরীকরণ করি, দেখো x এর সাপেক্ষে a কে যদি অন্তরীকরণ করি, y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে y1 বা dy ডিভাইডেড dx, যেটা লিখবো না কেন। আর এটা দুইটা ফাংশন গুণ অবস্থায় থাকলে অন্তরীকরণ নিয়ম হচ্ছে একটাকে স্থির রাখবো আর একটাকে অন্তরীকরণ করবো। ফর্মুলা লিখে দিয়ে দেখো d ডিভাইডেড dx u ইন্টু v যদি থাকে, এটার অন্তরীকরণ হয় হচ্ছে প্রথম কার্ডটাকে স্থির রাখবো, তারপরে কার্ডটাকে হচ্ছে অন্তরীকরণ করবো, প্লাস প্রথমে যাকে অন্তরীকরণ করবো তাকে স্থির রাখবো, আর প্রথমে যাকে স্থির রেখেছি দ্বিতীয়বারে তাকে অন্তরীকরণ করবো। তাহলে দেখো এটাকে যদি ইউ ধরে এটাকে স্থির রাখলাম, আর আর এটাকে হচ্ছে অন্তরীকরণ করবে, এটাকে ভি ধরলে এটাকে অন্তরীকরণ করে ln x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হচ্ছে 1 ডিভাইডেড x, এরপরে প্লাস, এবার ভি কে স্থির রাখবো মানে এটাকে স্থির রাখবো, আর প্রথমটাকে অন্তরীকরণ করলে x এর সাপেক্ষে x এ অন্তরীকরণ করলে হবে 1। তাহলে এই x আর x কাটা, তাহলে y1 এর মান আসলে হচ্ছে 1 প্লাস হচ্ছে ln x। একটু পরে এখানে কাজ করবো, মানে আমাদের দুইবারই কিন্তু করতে হয়, মানে হচ্ছে অন্তরীকরণ করতে হয়। একে যদি আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে এই পাশে হবে y2, আর এটাকে অন্তরীকরণ করলে 1 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 0 প্লাস ln x কে অন্তরীকরণ করলে হচ্ছে 1 ডিভাইড x, মানে হচ্ছে 0 এর সাথে যোগ করলে এটা হয়। সো লঘুমান বা গুরুমানের শর্ত হচ্ছে প্রথমবার অন্তরীকরণ করলে সেটাকে 0 ধরতে হয় সপ্তমতে, অতএব সপ্তমতে y সমান সমান 0 বা এটা সমান সমান 0 হবে 1 প্লাস ln x সমান সমান 0 বা ln x সমান সমান 1 কে এই পাশে পাঠালে -1 হবে। এইবার দেখো আমাদের x এর মান লাগবে, x এর মান অতএব x সমান সমান হবে ln এই পাশে গেলে u হয়ে যাবে আর পাওয়ার হচ্ছে -1 হবে। এইবার দেখো আমরা হচ্ছে কি করব, এই x এর মান এই দুইবার যে অন্তরীকরণ করছি দ্বিতীয়বার y2 তে বসে দেখব কি রকম মান আসে। যদি পজিটিভ মান আসে তাহলে লঘুমান পাওয়া যাবে, মানে নিম্নমান ক্ষুদ্র মান পাওয়া যাবে, আর যদি এইখানে নেগেটিভ মান আসে তাহলে গুণমান মানে সর্বোচ্চ মান পাওয়া যাবে। এই x এর মান যদি এইখানে বসিয়ে দেই তাহলে দেখো কি হয়, 1 ডিভাইডেড x এর পরিবর্তে কত e ইনভার্স 1, মানে হচ্ছে 1 ডিভাইডেড ই, কিন্তু ইনভার্স 1 কে 1 ডিভাইডেড ই লেখা যায়, 1 ডিভাইডেড ই, 1 ডিভাইডেড এর নিচে যদি আরো 1 ডিভাইড ই থাকে, উপরে যে জাস্ট ই থাকে, তাহলে ই এর একটা মান আছে কিন্তু এই 2.7 পয়েন্ট সামথিং এর মান আছে, যা এটা 0 থেকে বড়, 0 থেকে বড় মানে সিদ্ধান্ত নিতে পারলাম হচ্ছে এখান থেকে সিদ্ধান্ত নিতে পারলাম যে এটার হচ্ছে লঘুমান, এই ফাংশনের হচ্ছে লঘুমান বিদ্যমান। এখন বলছে x এর কোন মানের জন্য, আমাদের লঘুমান কিন্তু বের করতে বলেনি। লঘুমান যখন বের করতে বলতো তখন ই যে মান পাইছি এইটা কিন্তু হচ্ছে এই মেইন ফাংশনে বসাতে হতো, তখন একটা লঘুমান আসতো, কিন্তু সেইটা বলেনি। প্রশ্নে বলছে x এর কোন মানের জন্য এই লঘুমান বিদ্যমান, তাহলে x এর মান কি পাইলাম 1 ডিভাইডেড ই, অনেক ইন্টারেস্টিং একটা প্রশ্ন। তাহলে ই x এর মান হচ্ছে 1 ডিভাইডেড ই, এর জন্য এই ফাংশনের লঘুমান পাওয়া যাবে। আশা করি বুঝতে পারছো। সমীকরণ দেয়া আছে, বলছে এই উপবৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক কত। তো যে সমীকরণটি দেয়া আছে সেইটা দেখি, 2x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 0, এটা একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে। সো দেখো উপবৃত্তের সমীকরণ যদি আমরা হচ্ছে x স্কয়ার ডিভাইডেড a স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার ডিভাইডেড b স্কয়ার ইকুয়াল হচ্ছে 1, এটা কিন্তু উপবৃত্তের আদর্শ ফরম্যাট। সো এই সমীকরণকে উপবৃত্তের আদর্শ ফরম্যাটে বানানোর চেষ্টা করব। তাহলে দেখো কি উপবৃত্তের ফরম্যাট, দেখো x স্কয়ার মানে একটা টার্ম আছে, y স্কয়ার একটা টার্ম, এরপর স্কয়ার আছে, যেহেতু আমরা
এক্স চলক জাতীয় আর ওয়াই চলক জাতীয়কে জাস্ট একটা স্কোয়ার টার্ম বানানোর চেষ্টা করবো। তাহলে এইখানে আর এইখানে এক্স চলক আছে, দুইটাকে যদি পাশাপাশি রেখে একটা কাজ করি, এইখান থেকে টুটা কমন নিই, তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার, এখানে হবে -4, আর এখানে দেখো এখানে ডিরেক্টলি ফর্মুলা পড়ে যাচ্ছে মানে স্কোয়ার -2ab + b স্কোয়ার, এরপরে স্কোয়ার দিতে পারি, এখানে 1 গুণ করে লিখতে পারি, একবারই স্কোয়ার -2ab + b স্কোয়ার, তাহলে হচ্ছে a - b হোল স্কোয়ার, একবারই ফরম্যাটে পড়ে গেল। আর এইটুকুতে আমাদের এরকম ফরম্যাটে মানে স্কোয়ার -2ab + b স্কোয়ার ফরম্যাটে বানাবো। তাহলে কিভাবে বানাতে পারি দেখো, 2 ইন্টু এটা এ ধরি, এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস ফর্মুলা হচ্ছে 2 ইন্টু এখানে কি 4, ও এখানে কি 2 কমন আছে, তাহলে 4x হবে। দেখো 2 ইন্টু এটা হবে x, বাট এখানে আছে 4x, মিলানোর জন্য কি করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে, 4x, তাহলে b স্কোয়ার কি হচ্ছে 2, 2 এর পর হচ্ছে স্কোয়ার, 2 এর পরে কি স্কোয়ার, বা 2 এর পরে স্কোয়ার মানে 4, এইখানে কি 4 আছে, এইটুকু তো নাই, সমতা করা লাগবে, যেহেতু +2 স্কোয়ার যোগ করেছি মানে 4 যোগ করেছি, বিয়োগ করলাম 4, আর এইখানে দেখো এরকম ফরম্যাট পড়ে গেছে, ইকুয়াল হচ্ছে 0, 0 কি আছে, ইকুয়াল হচ্ছে 0, হ্যাঁ 0, তাহলে বা দেখো এই 2 দ্বারা এই 0কে ভাগ করলে 0 হবে, আর এইটুকুতে কিন্তু ফর্মুলা পড়ে যাচ্ছে a - b হোল স্কয়ার, এখানে কিন্তু -4 আছে, প্লাস হচ্ছে এখানে হচ্ছে y - 1 হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 0, বা এই চলককে এই পাশে পাঠাবো, x - 2 হোল স্কয়ার প্লাস y - 1 হোল স্কয়ার, 4কে এই পাশে পাঠালে হচ্ছে -4 কে এই পাশে পাঠালে +4। দেখো এই আদর্শ ফরম্যাটে দেখো এই 1 কিন্তু ডান পাশে 1 আছে, 1 আনার জন্য উভয় পক্ষে এই 4 দ্বারা ভাগ যদি করি, তাহলে আদর্শ ফরম্যাটে চলে আসবে x - a হোল স্কয়ার ডিভাইড হচ্ছে 4 প্লাস হচ্ছে y - 1 হোল স্কয়ার ডিভাইড হচ্ছে 4 ইকুয়াল আসবে হচ্ছে 1। আমাদের আদর্শ ফরম্যাট আছে এরকম, বৃত্তের আদর্শ ফরম্যাট হচ্ছে কিসের বলেছে, কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0,0, মানে এটা সমান সমান কিছু নাই মানে 0, এই y এর সাথে কিছু নাই মানে হচ্ছে 0, এরকম। তাহলে এইটার ক্ষেত্রে কি হবে, কি বলে কেন্দ্র কি হবে, এইটা সমান সমান 0, আবার এইটা সমান সমান 0 লিখতে হবে, কেন্দ্র অর্থে এই উভয়ভিত্তির কেন্দ্রের স্থানাঙ্ক হবে x - 2 সমান সমান 0, আর এইটা সমান সমান 0, y - 1 সমান সমান 0, অতএব কেন্দ্রের স্থানাঙ্ক আসতেছে এখানে 2 আর এখানে 1। তাহলে এই উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 2,1, এই নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এইখানে একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে, এইটার হচ্ছে এই কণিকটির হচ্ছে দ্বিঘাকের মানে হচ্ছে নিয়মকের পাদবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। সো দেখো এটা একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে, দেখো একটা পাওয়ার হচ্ছে 2 আর একটা পাওয়ার হচ্ছে চলকের পাওয়ার হচ্ছে 1। সো দেখো এটা x স্কয়ার এর পাওয়ার 2, তো তাহলে এইটা হচ্ছে এরকম ফরম্যাটে আছে, ফরম্যাটে বানাতে হবে, x স্কয়ার ইকুয়াল হচ্ছে 4ay, x স্কয়ার ইকুয়াল হচ্ছে 4ay, এইটার কি বের করতে বলছে, এটার হচ্ছে আমাদের নিয়মিকের পাদবিন্দু স্থানাঙ্ক বের করতে বলছে। তাহলে দেখো আমরা এইটাকে হচ্ছে মানে এই সমীকরণকে এরকম ফরম্যাটে বানানোর চেষ্টা করব। তাহলে দেখো কি করতে পারি, x জাতীয়কে এক পাশে করে আমাদের এইটুকুকে হচ্ছে x স্কয়ার টার্ম বানাবো। তাহলে দেখো আমাদের স্কয়ার -2ab + b স্কয়ার ওই ফরম্যাটে বানাতে হবে। দেখো স্কয়ার মাইনাস ফরম্যাটে হচ্ছে 2 ইনটু x টা হচ্ছে a, b টা হবে দেখো এখানে আছে 8x, এখানে আছে 2x, কত গুণ করতে হবে 4, তাহলে কিন্তু 8x হলো, প্লাস বিটা হচ্ছে 4, এরপর হচ্ছে স্কয়ার, বাট এক্সট্রা কি লিখেছি 4 স্কয়ার মানে 16 যোগ করেছি এক্সট্রা, এই 16 বিয়োগ করলাম, আর এখানে যেগুলো আছে সবগুলোকে বাম পাশে পাঠাই, দেখো এই পাশে 4b আছে, তাহলে -4y প্লাস হচ্ছে 4। তাহলে দেখো এইটুকুতে ফর্মুলা পড়ে যায় a - b হোল স্কয়ার, আর এটাকে এই 16 কে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে প্লাস এখানে হচ্ছে -4y প্লাস 4, এই 16 কে পাশে পাঠালে +16 কিন্তু হয়ে যায়, +16 হয়ে যায়, বা এখানে দেখা হচ্ছে x - 4, এরপর হচ্ছে স্কয়ার, এখানে হবে -4y,
এখানে হচ্ছে +12 এক্স -4 এরপর হচ্ছে স্কোয়ার, এখান থেকে -4টা কমন নিব, তাহলে -4 যদি কমন নেই এখানে থাকবে হচ্ছে ওয়াই -5 ইকুয়াল এইটা। দেখো এরকম ফরম্যাটের এরকম এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4ay, এরকম ফরম্যাটের পরাবৃত্তের কি বের করতে বলছে, নিয়মকের পাদবিন্দু স্থানাঙ্ক হয় 0, -a 0, -a। দেখো এটাকে আমরা হচ্ছে এর মান কিভাবে পাবো, 4 কে পজিটিভ করতে হবে, অতএব দেখো এই সমীকরণের আদর্শ ফরম্যাট হচ্ছে এরপর হচ্ছে স্কয়ার ইকুয়াল হচ্ছে 4 ইনটু এখানে আছে মাইনাস, তাহলে -1 হবে হচ্ছে a, আর এখানে হচ্ছে y মাইনাস হচ্ছে 5 ইকুয়াল হচ্ছে এটা। তাহলে দেখো এরকম ফরম্যাটের পরাবৃত্তের পাদবিন্দু স্থানাঙ্ক হবে 0, a, 0টা হচ্ছে এটা সমান সমান 0, আর এটা হচ্ছে হলো y সমান সমান 0 ধরতে হবে, তাহলে এইটা সমান সমান 0 ধরি যদি 0 হবে, আর এই y সমান সমান কিন্তু a হবে, এটা হচ্ছে ভুজের মান আর এটা কিন্তু কোটির মান, সেহেতু এটা ভুজ সমান সমান 0 হবে আর এটা কোটি সমান সমান 0 হবে, তাহলে এখানে কোটির মান হচ্ছে y -5 আর ইকুয়াল হচ্ছে -1, এখানে মাইনাস এর মান হচ্ছে -1, মাইনাস মাইনাসে +1 হবে, অতএব x এর ভুজের মান হবে 4 আর কোটির মান হবে -5, এই পাশে গেলে +5, 1 + 5 মানে হচ্ছে 6, তাহলে এই পরাবৃত্তের হচ্ছে নিয়মিকের পাদবিন্দু স্থানাঙ্ক হবে 4,6, এই নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো গত রাতে এই কয়েকটা পর্যন্ত করে ক্লান্ত হয়েছিলাম, ঘুমাতে গেছিলাম। সো কালকে এই কয়টা করে দিতে রাত 12টার বেশি বাজে গিয়েছিল। কালকে নিউজ ছিল যে 2022-23 সেশনের যে কটা প্রশ্ন এখানে আমি কালেক্ট করেছি প্রত্যেকটা প্রশ্ন সমাধান করতে চাইছিলাম, বাট এই কয়েকটা প্রশ্ন সমাধান করতে রাত 12টা 3 মনে হয় বাজছিল, আর করে দেয়নি। সকালবেলা আবার করে দিচ্ছি বাকি প্রশ্ন। দেখো এখানে একটা হচ্ছে ইন্ডিকেশনের ম্যাথ দিয়েছে, লিমিট হচ্ছে আপার লিমিট দিয়ে আছে হচ্ছে π/2, লোয়ার লিমিট হচ্ছে 0, এখানে হচ্ছে sin 3x ইন্টু e⁻ cos 3x। সো এই যৌগলীকরণ ক্ষেত্রে আমাদেরকে ধরে নিতে হয়, দেন তারপরে ম্যাথ করতে হয়। দেখো তো কাকে ধরা যায়, দেখো যাকে ধরার পরে অন্তরীকরণ করলে তার অন্তরীকরণ ফলটা আছে সেটাকে আমরা ধরবো। দেখো sin 3x কে যদি আমরা ধরি, দেখো sin 3x কে যদি অন্তরীকরণ করি তাহলে হবে 3 cos 3x, বাট এইখানে আছে e⁻cos 3x, এই cos 3x যদি এইখানে থাকতো গুণ অবস্থায় তাহলে আমরা এইটাকে ধরতে পারতাম। আবার দেখো এই পুরোটুকুকে যদি আমরা হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি মানে ধরলে e⁻ আসবে হচ্ছে cos 3x, আবার হচ্ছে -3 cos x, এটা ধরলেও কিন্তু আমাদের অন্তরীকরণ ফল নাই। বাট ওপরে যে এটা আছে দেখো cos 3x কে যদি ধরি, এটাকে যদি অন্তরীকরণ করি sin 3x, মাইনাস আমরা সমতা করার জন্য সামনে দিতেই পারি, তাহলে আমাদের ধরতে হবে, এখানে দেখে বুঝতে হবে cos 3x কে ধরতে হবে। ধরি cos 3x সমান হচ্ছে z, এরপর কি করতে হয়, x এর সাপেক্ষে ওই পাশে একবার অন্তরীকরণ করতে হয়। দেখো cos 3x কে যদি মানে cos x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে মাইনাস sin x, তাহলে এই cos 3x কে অন্তরীকরণ করলে হবে মাইনাস sin 3x, এখানে কিন্তু x ছিল না, এখানে ছিল হচ্ছে 3x, আর 3x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করতে হয়, 3x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে 3 সাথে গুণ করলে সামনে গুণ অবস্থায় রেখে দিলাম। আর এই পাশে z কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে হবে dz ডিভাইডেড dx। এবার আমাদের এইখানে আসা দেখ, এইখানে কি দিয়ে আছে দেখো, ওইখানে dx হবে, এইখানে কিন্তু আছে হচ্ছে sin 3x dx, আমরা হচ্ছে এই z চলকের মাধ্যমে কনভার্ট করব, সেহেতু কি করতে পারি, এইখানে আছে হচ্ছে sin 3x dx, সেহেতু dx টা গুণ করব, বাম পাশে শুধু হচ্ছে sin 3x ইনটু dx কে পার করে দেব, আর -3 কে এই পাশে পাঠাবো, তাহলে dz ডিভাইডেড -3 হবে। তাহলে আমরা হচ্ছে
এইটুকুর পরিবর্তে কি বসাতে পারবো, ডিজেড ডিভাইডেড মাইনাস 3 বসাই। তাহলে দেখো কি হয়, আপার লিমিট পাই ডিভাইডেড 2, লোয়ার লিমিট 0। আমরা এইটুকুর পরিবর্তে কি বসাতে পারবো, এইটুকুর পরিবর্তে আমরা বসাতে পারবো হচ্ছে এইটা আগে লিখি। দেখো ই টু দি পাওয়ার cos 3x কে আমরা কি ধরছি, z, এর পরিবর্তে z বসালাম, ইনটু আর এইটুকুর পরিবর্তে আমি কি বসাতে পারবো, z ডিভাইডেড হচ্ছে -3, তাই তো। আর এখানে কিন্তু এটাকে এভাবে লেখা যায় ইনটু 1 ডিভাইডেড -3। আর এরকম কনস্ট্যান্ট মানকে আমরা হচ্ছে এইটার পূর্বে আমরা লিখতে পারি, এটা একবারে এই ইন্ডিকেশনের বাইরে পাঠিয়ে দেই, -3 ইনটু এইটা। এবার দেখো কি করা যায়, জেটার সাপেক্ষে ই টু দি পাওয়ার জেড কে যোগলীকরণ করলে এইটা হয়। এমন একটা ফাংশন ই টু দি পাওয়ার এক্স বা জেড চলকের সাপেক্ষে, ধরো ই টু দি পাওয়ার এক্স কে যদি হচ্ছে ডিএক্স এর সাপেক্ষে যোগলীকরণ করা হয় তাহলে ই টু দি পাওয়ার এক্স হয়। এমনকি অন্তরীকরণ করলে সেম রেজাল্ট হয়। তাহলে এইটাকে যদি এই জেটার সাপেক্ষে ই টু দি পাওয়ার জেড কে যোগলীকরণ করা হয় তাহলে ই টু দি পাওয়ার জেডই হয়। এবার আপার লিমিট এখানে চলে যাবে, আপার লিমিট কত, পাই ডিভাইডেড 2, লোয়ার লিমিট হচ্ছে 0, আর সামনে যে চলকটা ছিল সেই এটা এইভাবে থাকবে। এবার আমরা হচ্ছে জেড জায়গায় ধরছি, পরিশেষে ওইটা বসিয়ে দেবো, দেন হচ্ছে আপার লিমিট এবং লোয়ার লিমিটের আমরা বসিয়ে দেবো, -3 ইনটু ই টু দি পাওয়ার হচ্ছে জেডের পরিবর্তে কি ধরছিলাম, cos 3x, cos 3x, আপার লিমিট হচ্ছে পাই ডিভাইডেড 2 মানে 90 ডিগ্রি, লোয়ার লিমিট হচ্ছে 0। এবার বসিয়ে দেব, প্রথমে আপার লিমিট বসাবো, মাইনাস, এখানে কি দেখো ওয়েট, এখানে -3 কি গুণ অবস্থায় থাকবে, এখানে কিন্তু 3 ছিলই, তাই তো। আর এইখানে কিন্তু হচ্ছে এইখানে 3 ছিল, আর এইখানে কিন্তু হচ্ছে -1 ডিভাইডেড 3, তাই তো। তাহলে এই 3 আর এই 3 কাটা যায়, সামনে 3 না, জাস্ট মাইনাস থাকে, বুঝছো। এখানে কিন্তু 3 ছিল আর -1 ডিভাইডেড 3, এই 3 আর এই 3 কাটা যায়, -1 কে সামনে জাস্ট মাইনাস রেখে দিয়েছি, এখানে জাস্ট মাইনাস হবে। এবার আপার লিমিট বসিয়ে দিই, দেখো মাইনাস ই টু দি পাওয়ার cos 3x, x এর পরিবর্তে কত, x এর পরিবর্তে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো এইখানে হচ্ছে একবারে গুণ করে দেব, 3 9 27 মানে হচ্ছে 227 ডিগ্রি, 227 ডিগ্রি হয়, মানে ডিগ্রিতে কনভার্ট করতে মানে বোঝার সুবিধার্থে। এবার হচ্ছে মাইনাস, এবার লোয়ার লিমিটটা বসিয়ে দেব, ই টু দি পাওয়ার হচ্ছে cos x এর পরিবর্তে 0, তাহলে 3x এর সাথে 0 গুণ করলে 3x, 3x এর সাথে যদি 0 গুণ করি তাহলে 3x হবে। এরপর দেখো কি করা যায়, এরপর দেখো এখানে মাইনাসেস থাক, ই টু দি পাওয়ার হচ্ছে এই cos 270 ডিগ্রির মান মুখস্থ রাখবা, cos 270 ডিগ্রির মানটা হচ্ছে 0, ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কোনো সংখ্যার উপরে 0 পাওয়ার থাকলে সেটা 1 হয়, মাইনাস ই টু দি পাওয়ার cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, ই টু দি পাওয়ার হবে 1, তাহলে ই হবে, মাইনাস দ্বারা গুণ করো, একটু সাজিয়ে লিখে দেখো, ই মাইনাস মাইনাসে এখানে প্লাস ই হবে, একটা প্রথমে লিখলাম, আর এখানে -1 হবে। তাহলে দেখো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ই -1, সি নাম্বার অপশন থেকে মিলে যাচ্ছে, সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্ন হচ্ছে 1 এর থেকে এর মান বড়, আর আমাদের ln ইনটু a টু দি পাওয়ার x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলেছে। সো দেখো আমরা এটাকে অন্তরীকরণ করব। দেখো এরপর একটা কাজ করে নিতে পারি, এখানে ln a মানে a ভিত্তিক log এর উপর যদি পাওয়ার থাকে বা log এর যদি একটা ভিত্তির উপর পাওয়ার থাকে সেটা কিন্তু আমরা সুবিধার্থে সামনে কিন্তু লিখতে পারি। সো এই পাওয়ারটা আমরা সামনে লিখবো আমাদের হচ্ছে সুবিধার্থে, তাহলে এটাকে অন্তরীকরণ করতে সুবিধা হবে। তাহলে এই পাওয়ার দিয়ে এটা আছে সেটা আমরা সামনে এইভাবে লিখতে পারি ln a। এবার আমরা এইটাকে হচ্ছে অন্তরীকরণ করবো। দেখো এখানে দুইটা ফাংশন গুণ অবস্থায় আছে, আমাদের ইউ এবং ভি এভাবে ধরে করব, এটাকে ইউ ধরি এটাকে ভি ধরি। তাহলে অন্তরীকরণ নিয়ম হচ্ছে প্রথমে ইউ কে স্থির রাখবো, দ্বিতীয়টাকে ভি যাকে ধরবো তাকে হচ্ছে অন্তরীকরণ করব। তাহলে ডি এক্স এর সাপেক্ষে ln a কে অন্তরীকরণ করব। এরপরে প্লাস, এরপরে হচ্ছে প্রথমে যাকে অন্তরীকরণ করছি ভি কে, দ্বিতীয়বার সেটাকে স্থির রাখবো, আর প্রথমে যাকে স্থির রেখেছি ইউ কে, পরবর্তীতে সেই ইউ কে হচ্ছে আমরা হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। আচ্ছা করি, দেখো x ইনটু ln a
লন এ একটা কনস্ট্যান্ট মান, বুঝছো? এখানে 1 এর পরিবর্তে 2 3 যেই হোক না গে, লন 2 বা লন 3 লন 4 যেই বসে দেখবো একটা মান আসবে, মানে কনস্ট্যান্ট একটা মান আসবে। সো কনস্ট্যান্ট মানকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে সেটা অন্তরীকরণ ফল 0 হয়। প্লাস এখানে লন এ আছে থাক, x এর সাপেক্ষে x এ অন্তরীকরণ করলে 1 হয়। তাহলে দেখো 0 সাথে এটা গুণ করলে 0 হবে, প্লাস 1 এর সাথে এটা গুণ করলে লন এ হবে। তাহলে 0 প্লাস লন এ মানে হচ্ছে লন এ। তাহলে এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে লন এ। আর তোমরা এটা মুখস্থ রাখবা, এইটার অন্তরীকরণ ফল হচ্ছে লন এ। আশা করি বুঝতে পারছো। বলেছে e টু দি পাওয়ার y সমান সমান tan ইনভার্স x হলে dx ডিভাইডেড dy কত? সো আমাদের ভালোভাবে খেয়াল করো, অনেকজন কি ভাববে, এটা ভাববে হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয়েছে, বাট না, এটা কিন্তু x এর সাপেক্ষে কিন্তু অন্তরীকরণ করা হয় নাই। ভালোভাবে একটু খেয়াল করো, উপরে কি আছে, যদি x এর সাপেক্ষে y কে অন্তরীকরণ করা হতো তাহলে dy ডিভাইডেড dx হতো, বাট উপরে আছে dx আর নিচে আছে dy। এটা কি করা হয়েছে, মানে আমাদের কি বের করতে বলছে, dy এর সাপেক্ষে অন্তরীকরণ, বলো dy এর সাপেক্ষে কিন্তু অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখো আমাদেরকে যেটা বের করতে বলছে dy এর সাপেক্ষে অন্তরীকরণ করলে dx ডিভাইডেড dy কোনটা সেটা বের করতে বলছে। তাহলে কিন্তু এইবার এইটাকে আমরা হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে পারবো না। কিসের সাপেক্ষে করবে, y এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, বুঝছো? এইখানে অনেকজন ভুল করবে। তাহলে দেখো e টু দি পাওয়ার y কে যদি y এর সাপেক্ষে অন্তরীকরণ করো e টু দি পাওয়ার y হবে, যদি x এর সাপেক্ষে e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করো e টু দি পাওয়ার x ই হতো। এবার এই পাশে আসা যাক, tan ইনভার্স x কে যদি y এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে মানে x এর সাপেক্ষে যেটা হয় সেটা হবে, মানে এইটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কিন্তু 1 প্লাস হচ্ছে 1 প্লাস x স্কয়ার হইতো, বাট এটা কিন্তু আমরা y এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, এইটা হলোই। বাট y এর সাপেক্ষে যদি x কে অন্তরীকরণ করো তাহলে হবে হচ্ছে dx ডিভাইডেড dy। এইটুকু বুঝছো? এই প্রশ্ন হচ্ছে এইটুকুই ইম্পর্টেন্ট। আমাদের কিসের মান বের করতে বলছে, এইটুকু dy ডিভাইডেড dx। তাহলে যদি আর গুণ করি তাহলে দেখো হচ্ছে এইটার সাথে এটা গুণ হবে, e টু দি পাওয়ার y ইনটু 1 প্লাস x স্কয়ার গুণ অবস্থায় থাকবে, আর বাম পাশে ডান পাশে থাকলে হচ্ছে dx ডিভাইডেড dy, তাই তো? এবার একটু পক্ষান্তর করে, আচ্ছা এই পাশে থাকে আর পক্ষান্তর করে এটা দেখো তো, এরকম কি কোনো অপশন আছে, এরকম কি কোনো অপশন আছে 1 e টু দি পাওয়ার y? সো e টু দি পাওয়ার y কে আমাদের কনভার্ট করতে হবে। দেখো e টু দি পাওয়ার y এর পরিবর্তে আমরা কিন্তু tan ইনভার্স x বসাতে পারি। কেন বসাবো, দেখো এগুলোতে tan ইনভার্স x আছে, তাহলে e টু দি পাওয়ার y এর পরিবর্তে অর্থাৎ dx ডিভাইডেড dy এর মান হবে, পক্ষান্তর করলাম, e টু দি পাওয়ার y এর পরিবর্তে আমরা কিন্তু tan ইনভার্স x বসাতেই পারি। tan ইনভার্স x এর সাথে গুণ অবস্থায় আছে 1 প্লাস x স্কয়ার, 1 প্লাস x স্কয়ার। সো দেখো এই অপশনের সাথে কোনটা মিলে যাচ্ছে, এই অপশনের সাথে বি নাম্বার মিলে যাচ্ছে, 1 প্লাস x স্কয়ার ইনটু tan ইনভার্স x। সো বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। অনেক একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালোভাবে খেয়াল করো, y এর সাপেক্ষে কিন্তু আমাদের অন্তরীকরণ করতে হয়েছে। প্রশ্ন হচ্ছে y সমান সমান একটা x মাইনাস x স্কয়ার বলে x কিউব মাইনাস x টু দি পাওয়ার 4 এরকম চলতেছে, একটা ধারা দেয়া আছে, এইখান থেকে অসীম পর্যন্ত একটা ধারা দেওয়া আছে, x এর মান আমাদের বের করতে বলছে। সো দেখো এই প্রশ্ন হচ্ছে একটা রিটেন প্রশ্ন, এটা হচ্ছে তোমাদের বইয়ের রিটেন, এগুলো হচ্ছে সৃজনশীলে দেয়, যদিও একটু বড় ম্যাথ, তো আমি রিটেন প্রসেসে যেটা হয় সেটা করে দিচ্ছি। দেখো এই ম্যাথের ক্ষেত্রে যে কাজটি করতে হয়, আমাদের এইখানে একটা ধারা আছে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব, এরকম একটা ধারা আছে। এই জন্য যে কাজটি করতে হয়, দেখো এইখানে 1 মাইনাস এক্স আছে, সেহেতু এখানে কিন্তু প্লাস এক্স আছে, ওই ধারায় ফেলবার জন্য উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করবো, তাহলে মাইনাস ওই সমান সমান হবে, এখানে মাইনাস এক্স হবে, এখানে প্লাস এক্স স্কোয়ার হবে, এখানে মাইনাস এক্স কিউব হবে, এখানে হচ্ছে প্লাস এক্স টু দি পাওয়ার 4 হবে, এরপরে প্লাস ছিল মাইনাস হবে, এরপর হচ্ছে ইনফিনিটিভ ভাবে চলতেই থাকবে, মাইনাস ইনফিনিটি মানে ইনফিনিটিভ ভাবে চলতে থাকবে। এরপর ধারাতে ছিল হচ্ছে 1 মাইনাস এক্স, বাট এইখানে কি 1 আছে নাই, সেহেতু উভয় পক্ষে আমরা 1 যোগ করব, তাহলে হচ্ছে এই পাশে যদি 1 যোগ করি তাহলে 1 মাইনাস y হবে, আর এই পাশে 1 যোগ করলে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, এর হচ্ছে মাইনাস ডট ডট ডট, এভাবে হচ্ছে ইনফিনিটিভ ভাবে হচ্ছে চলতে আছে। এবার আমাদের এইখানে একটা ধারা আছে হচ্ছে, বা
ওয়ান মাইনাস ওয়াই, ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার ফোর, এরপর হবে মাইনাস এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স। এরকম একটা ধারা হচ্ছে, এক্স এর ধারা হচ্ছে ওয়ান প্লাস এক্স ইনভার্স ওয়ান, এইটুকু ধারা মানে অসীম পদের ধারা, এইটা হচ্ছে ধারা, বুঝছো? তাহলে আমাদের কিসের মান বের করতে বলছে? আমাদের এক্স এর মান বের করতে বলছে। এক্স এর মান বের করবো ওয়ান মাইনাস ওয়াই, এটাকে ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস এক্স আকারে লিখতে পারি, কারণ এক্স এর মান বের করবো তো। তাহলে দেখো আমরা কি করতে পারি, দেখো আড়াআড়ি গুণ যদি করি, নিচে ওয়ান আছে, এটার সাথে এটা গুণ করলে এটা এখানে আসবে, এটা এটা এখানে আসবে, ওয়ান প্লাস এক্স ইকুয়াল হবে হচ্ছে ওয়ান ডিভাইডেড এটা এখানে আসবে ওয়ান মাইনাস ওয়াই। আমাদের কিসের মান বের করতে হবে? জাস্ট এক্স এর, সেহেতু ওয়ানকে এ পাশে পাঠাবো, বা এক্স এর মান হবে ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস ওয়াই, ওয়ান এই পাশে আসলে মাইনাস ওয়ান। দেখো এরকম কিন্তু অপশনে নেই, সেহেতু কি করতে পারে, এখানে যদি লসাও করি নিচে হবে ওয়ান মাইনাস ওয়াই, উপর হবে ওয়ান মাইনাস, এখানে এর সাথে এটা গুণ করলে মাইনাস ওয়ান মাইনাস মাইনাসে প্লাস ওয়াই, তাহলে এইটা আর এটা কাটা যাচ্ছে, অবশ্যই থাকছে ওয়াই ডিভাইডেড ওয়ান মাইনাস ওয়াই। তাহলে এই ধারাটি আসতেছে হচ্ছে ওয়াই ডিভাইডেড ওয়ান মাইনাস ওয়াই, ওয়াই ডিভাইডেড ওয়ান মাইনাস ওয়াই, এই নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো আমি রিটেন প্রসেসে ডিটেলস দেখাইছি, আর তোমরা এই ধারাটার মুখস্থ রাখবা যে এইটার এক্স এর মান হবে ওয়াই ডিভাইডেড ওয়ান মাইনাস ওয়াই। আশা করি বুঝতে পারছো। এখানে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, যদি বৃত্তের যার কেন্দ্রে রয়েছে পাই ডিভাইডেড টু কোণ উৎপন্ন করে যায় দৈর্ঘ্য কত। সো এটা সমাধানের ক্ষেত্রে একটা সুন্দর একটা ফর্মুলা আছে, যায় দৈর্ঘ্য সমান সমান এল সমান সমান হয় টু আর সাইন থিটা ডিভাইডেড টু। তাহলে যায় দৈর্ঘ্য বের করতে আমাদের কি লাগবে? ব্যাসার্ধ লাগবে, এরপরে হচ্ছে যার সাথে কত কোণ উৎপন্ন করে থিটার মান লাগবে। তাহলে দেখো ব্যাসার্ধ কত, আর সমান সমান দেখো এখানে দেখো ব্যাসার্ধ হচ্ছে বৃত্তের ফর্মুলা ফরম্যাট কিভাবে থাকে, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার, বাট এখানে 25 আছে, 25কে আমরা কিন্তু 5 এর উপরে স্কোয়ার দিয়ে লিখতে পারি। তাহলে 5 এর উপরে স্কোয়ার, তাহলে আর এর মান কত? 5 হবে। এখান থেকে কিন্তু দেখে বুঝতে হবে আর এর মান হচ্ছে 5। আর থিটা দেখো কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, বলছে যার সাথে হচ্ছে পাই ডিভাইডেড টু, পাই ডিভাইডেড টু কোণ উৎপন্ন করছে। জাস্ট এই দুইটা বসে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো টু ইন্টু আর এর মান কত? 5, আর এর মান হচ্ছে 5 ইন্টু সাইন থিটার মান হচ্ছে পাই ডিভাইডেড টু, ডিভাইডেড কিন্তু 2 আছে, তাই তো এই 2 আর 2 দিয়ে গুণ হয়ে যাবে, পাই ডিভাইডেড 4 মানে 45 ডিগ্রি হবে, 90 ডিগ্রিকে 2 দ্বারা ভাগ করলে 45 হবে, পাই ডিভাইডেড 4 হবে। এবার ক্যালকুলেশন করি, এখানে হচ্ছে 10 গুণন হচ্ছে সাইন পাই ডিভাইডেড 4 মানে 45 ডিগ্রির মান হচ্ছে 1 ডিভাইডেড রুট ওভার 2, বাদ দেখো 10 ডিভাইডেড রুট ওভার 2 এরকম ফরম্যাটে নেই, সেহেতু আমাদের আরেকটু ভেঙে লিখতে হবে। আমরা এই 10 কে এভাবে লিখতে পারি 5 গুণন 2, নিচে আছে কিন্তু রুট ওভার 2, তাই তো এরকম ফরম্যাটে আমরা দেখো এবং কি করতে পারি, দেখো এই রুট ওভার 2 দ্বারা 2 কে কাটলে রুট ওভার 2 থাকে, তাহলে উপরে কি থাকে 5 রুট ওভার 2। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে জ্যার দৈর্ঘ্যটা হচ্ছে 5 রুট ওভার 2, সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর এই ফর্মুলা তোমরা মুখস্থ রাখবা। দেখো এই প্রশ্ন হচ্ছে এইটার মান কত, এইটা বের করতে বলেছে। সো যখন একটা অ্যাঙ্গেল বা আলফা বিটা গামা থিটা দেয়, এগুলোকে আমরা ইচ্ছা মতো ধরতে পারি, বুঝছো? ধরলে ডিরেক্টলি অ্যান্সারে চলে আসে বা অপশনের সাথে পরে মিলাতে হয়। সো দেখো এই প্রশ্ন সমাধান করতে সাইন আলফা মাইনাস পাই ডিভাইডেড 6 প্লাস হচ্ছে সাইন আলফা প্লাস 5 পাই ডিভাইডেড হচ্ছে 6 এর মান কত। সো আলফা এর মান আমাদের সুবিধা মতো ধরবো। সো আলফা এর মান দেখো যদি অসংজ্ঞায়িত এইখানে বসানোর পরে অসংজ্ঞায়িত মান আসবে, ওই রকম আলফা বা অ্যাঙ্গেলটা ধরা যাবে না, বা অপশনের সাথে যেটা আলফা মান বসাবো যেটা অ্যান্সার আসবে সেইটা যদি অপশনে ওই আলফা বা থিটা যেটা ধরবো অপশনে মিলা যদি একাধিক অ্যান্সার আসে সেটাও ধরা যাবে না। সো আমরা সুবিধার্থে আমরা আলফা সমান সমান 0 ডিগ্রি ধরি, 0 ডিগ্রি ধরি, যদি অ্যান্সার ডিরেক্টলি চলে আসে অপশনে ওইটা অ্যান্সার হবে, আর যদি অ্যান্সার না চলে আসে আমাদের যে অ্যাঙ্গেলগুলো যে দেওয়া আছে ওইখানে আমার 0 বসে চেক করতে হবে। তাহলে দেখো সাইন আলফার পরিবর্তে হচ্ছে 0, 0 মাইনাস পাই ডিভাইডেড 6, তাহলে মাইনাস পাই ডিভাইডেড 6 হবে, এর মধ্যে প্লাস সাইন
আলফা, আলফার মান হচ্ছে 0 সাথে এটা যোগ করলে 5 পাই ডিভাইডেড 6, 5 পাই ডিভাইডেড 6 মানে কত দেখো। এখন দেখো সাইনের ভিতর মাইনাস অ্যাঙ্গেল থাকলে সেটা সামনে চলে আসে আর অ্যাঙ্গেলটা পজিটিভ হয়, পাই ডিভাইডেড হচ্ছে 6, বুঝছো। আর এখানে দেখো পাই ডিভাইডেড 6 মানে 30 ডিগ্রি, আর 5 যদি গুণ করি 3 5 15 মানে 150 ডিগ্রি, এখানে কিন্তু 150 ডিগ্রি আছে। এইটাকে আমরা দেখো কি করে করতে পারি, 150 ডিগ্রি তোমাদের বোঝার সুবিধার্থে এটাকে আমরা ডিগ্রিতে কনভার্ট করলাম। এমসিকিউতে ডিগ্রিতে করো, রেডিয়ানে করো, যেটাই করো ডিগ্রিতে করো সহজ হবে। এমসিকিউ তো রিজেনের ডিগ্রি থাকলে ডিগ্রিতে, সরি রেডিয়ান থাকলে রেডিয়ানে কিন্তু করতে হবে। এখানে হচ্ছে 30 ডিগ্রি। দেখো হচ্ছে মাইনাস সাইন 30 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ হবে, আর সাইন 150 ডিগ্রির মান মুখস্থ রাখবা, সাইন 150 ডিগ্রির মান হচ্ছে প্লাস হাফ, সাইন 150 ডিগ্রির মান হচ্ছে প্লাস হাফ। তাহলে মাইনাস হাফ আর প্লাস হাফ কাটা, তাহলে হবে হচ্ছে 0। তাহলে এই প্রশ্নের অ্যান্সার দেখো হবে 0। অপশনগুলোর ভিতর দেখো ডিরেক্টলি কিন্তু বি নাম্বার অপশন আছে সেটা 0 হলো। যদি এখানে 0 না থাকতো তখন আমাদের অপশনে আলফা যেটা ধরছে সেটা বসে বসে চেক করতে হতো। এইখানে আলফা বসেছে, এইটা অ্যান্সার আছে, অপশনে আলফার মান বসে ওইটা আসতে হবে। যেহেতু এখানে 0টা ডিরেক্টলি আসছে তাহলে বি নাম্বারে হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি ম্যাট্রিক্সের মাত্রা যথাক্রমে এত এত হলে সি ম্যাট্রিক্সের মাত্রা দেয়া কত বের করতে বলছে। দেখো ভালো করে খেয়াল করো, কিসের মাত্রা দেওয়া আছে, এ ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে। দেখো এ ম্যাট্রিক্সের মাত্রাটা দেখো প্রথমে যেটা সেটা হচ্ছে এ ম্যাট্রিক্সের মাত্রা 4/5, এ ম্যাট্রিক্সের মাত্রা, বুঝছো। আর হচ্ছে এই পুরোটুকুর মাত্রা হচ্ছে 5/2, তাহলে হচ্ছে এ ট্রান্সপোজ প্লাস হচ্ছে বি ইন্টু হচ্ছে সি, এইটুকুর মাত্রা হচ্ছে 5/2। আমাদেরকে এই সির মাত্রা বের করতে হবে। দেখো এখানে কিন্তু বির মাত্রা বলে দেয় নাই, বাট আমরা এ ম্যাট্রিক্সের মাত্রা থেকে বি ম্যাট্রিক্সের মাত্রা বের করতে পারবো। দেখো এই পাশে আমাদের দেখো কি করতে পারি, এ ট্রান্সপোজের মাত্রা প্রথমে বের করি। এ ট্রান্সপোজের মাত্রা হবে, এ ম্যাট্রিক্সের মাত্রা আছে ট্রান্সপোজ মানে কি সারি কলাম হয়ে যায়, কলাম সারি হয়ে যায়, তাহলে জাস্ট উল্টা হয়ে যাবে। তাহলে দেখি এই এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে সারি সংখ্যা 4টি, কলাম সংখ্যা 5টি, আর এ ট্রান্সপোজ হচ্ছে এর সারি সংখ্যা হবে 5টি, কলাম সংখ্যা হবে 4টি, মানে উল্টা যাবে, মানে 5/4 হবে। এবার একটা জিনিস খেয়াল করো, এই এ ট্রান্সপোজের মাত্রা পাইছি, তাহলে বি ম্যাট্রিক্সের মাত্রা কি হবে, অবশ্য যোগের ক্ষেত্রে যার সাথে যোগ হবে সেই মাত্রায় সেম মাত্রায় কিন্তু বি ম্যাট্রিক্সের মাত্রা হতে হবে। আর দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সেম হলে যোগ বা বিয়োগের ক্ষেত্রে বিয়োগফল বা যোগফলের মাত্রায় সেটা হয়। তাহলে বি ম্যাট্রিক্সের মাত্রা অবশ্যই 5/4 হবে, যেহেতু যোগ হবে উল্লেখ করে দিয়েছে। তাহলে এ ট্রান্সপোজ প্লাস হচ্ছে বি, এই ম্যাট্রিক্সের মাত্রা কিন্তু এই ম্যাট্রিক্সের মাত্রার সমান হবে। এখান থেকে কিন্তু আমরা থিওরি থেকে কিন্তু লিখতে পারলাম। এবার হচ্ছে সি ম্যাট্রিক্সের মাত্রা আমরা হচ্ছে জানি না, এখানে ফাঁকা রাখলাম। আর গুণ করার পরে এইটার সাথে সি ম্যাট্রিক্স গুণ করার পরে পরবর্তীতে মাত্রা হচ্ছে 5/2। আমরা এই সি ম্যাট্রিক্সের মাত্রায় বের করব। সো দেখো দুইটা ম্যাট্রিক্স গুণনের সত্য কি, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সেম হতে হবে, বুঝতেছো। তাহলে দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কত 4, গুণনের সত্য হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা হতে হবে, তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের মানে সি ম্যাট্রিক্সের সারি সংখ্যা 4 অবশ্যই হবে, বুঝছো। যদি এই প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সেম হয়, ম্যাট্রিক্সে গুণ করে যাবে। পরবর্তীতে মাত্রাটা কিভাবে আসে দেখো, এই প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয় হচ্ছে গুণফলের পরবর্তীতে সারি সংখ্যা সেম, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের যে সারি সংখ্যা মানে কলাম সংখ্যা হয় গুণ করার পরে পরবর্তীতে সেই কলাম সংখ্যা সেম হয়। তাহলে দেখো এই মানে হচ্ছে এই গুণ করার পরবর্তীতে এই সারি সংখ্যা আসে হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারি থেকে, আর কলাম আসবে হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম থেকে। তাহলে দেখো এই দ্বিতীয় ম্যাট্রিক্স সি ম্যাট্রিক্সের কলাম অবশ্যই গুণফলের পর 2 হয়েছে, অবশ্যই কিন্তু এখানে 2ই হবে। বুঝাতে পারছি, ডিটেলসে কিন্তু বুঝাইছি। তাহলে সি ম্যাট্রিক্সের মাত্রা পাইলাম কি, এই সি ম্যাট্রিক্সের মাত্রা পাইলাম হচ্ছে 4/2। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে 4/2 এ নাম্বার। সো ডিটেলসে বুঝাইছি, আশা করি বুঝতে পারছো। প্রশ্ন হচ্ছে এইটাই সমান এইটা হলে তাহলে আমাদের এক্স এর মান কত এইটা বের করতে বলছে।
সো দেখো একটা ত্রিকোণমিতিক ফাংশন আর একটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, একটা ত্রিকোণমিতিক ফাংশন আর একটা ইনভার্স ফাংশনের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। সো দেখো আমরা এইখান থেকে আমাদের দেখো ত্রিকোণমিতি আর বিপরীত ফাংশন কিন্তু এইখান থেকে আউট করে দেয়, জাস্ট এক্স এর মান চলকের মান বের করতে হবে। কিভাবে বের করতে পারি দেখো, আমরা কিন্তু হচ্ছে এই ট্যানকে কিন্তু এইটার মতো বানাতে পারবো না, মানে একটা ফাংশন তার বিপরীত ফাংশন যদি সেম হয় তাহলে কিন্তু ওইটা কাটা যায়। ফর এক্সাম্পল এখানে দেখো আছে কি ট্যান, আমরা যদি কোনোভাবে এর ভিতর ট্যান ইনভার্স আনতে পারি এক্স যদি থাকে তাহলে ট্যান ইনভার্স আর ট্যান কাটা যায়, তাহলে হবে হচ্ছে এক্স। বুঝছো? অনুরূপভাবে এইখানে আছে হচ্ছে সাইন, এইখানে আছে হচ্ছে সাইন, আমরা কোনোভাবে যদি এই সাইনের ভেতর সাইন ইনভার্স এক্স আনতে পারি, এই সাইন ইনভার্স আর সাইন কাটা যায়, অবশ্যই যে এক্স থাকবে। বুঝছো? আমাদের কি করতে হবে, এই ট্যান যে আছে এই ট্যানের ভিতর যেটা আছে বিপরীত ফাংশনকে আমরা ট্যান ইনভার্সে কনভার্ট করব, আর এইখানে আছে কস ইনভার্স, এইটাকে আমরা সাইন ইনভার্সে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করতে পারি, পিথাগোরাসের সমকোণী ত্রিভুজ দ্বারা খুব সহজে কিন্তু কনভার্ট করতে পারবো। তাহলে কনভার্ট করে দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই অ্যাঙ্গেলটা প্রথমে এটাকে কনভার্ট করি, অ্যাঙ্গেলটা হচ্ছে সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। বুঝছো? এই কোণের সাপেক্ষে এইটা হবে কিন্তু লম্ব, এই বাহুটা হবে হচ্ছে ভূমি, আর এই বড় বাহুটা হবে হচ্ছে অতিভুজ। তাহলে দেখো এখানে কি দিয়েছে সাইন ইনভার্স, আমরা জানি কি সাইন থিটা মানে কি লম্ব ডিভাইডেড অতিভুজ, উপরে যেটা আছে সেটা লম্ব, নিচে কিছু নেই, মনে মনে কিন্তু 1 দিতে পারে। এই কোণের সাপেক্ষে লম্বর মান হবে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড হচ্ছে অতিভুজ, অতিভুজের মান হচ্ছে 1, আর ভূমির মান কি হবে দেখো রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে লম্ব স্কোয়ার, তাহলে আসবে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মানে রুট ওভার এক্স। আমি একবারে লিখলাম। এইখানে এবার আসা যাক, আমরা এটাকে সাইন ইনভার্সকে ট্যান ইনভার্সে কনভার্ট করব, ট্যান ইনটু ট্যান ইনভার্স কনভার্ট করব। ট্যান মানে কি লম্ব ডিভাইডেড ভূমি, লম্বর মান কত এখানে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড ভূমির মান কতবার করছি এক্স, এটা কনভার্ট হয়ে গেল। এবার আমরা হচ্ছে এই সাইন কস ইনভার্সকে সাইন ইনভার্সে কনভার্ট করব, এইটা একটু মিশিয়ে দেয়, ইকুয়াল হচ্ছে আবার একটা এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি এইটার জন্য, এইটা হচ্ছে সমকোণ, এইটা ধরো হচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে এইটা কস ইনভার্স 1 ডিভাইডেড রুট ওভার 5, এই কোণের সাপেক্ষে কিন্তু এইটা লম্ব, এইটা ভূমি, আর এইটা হচ্ছে অতিভুজ। এটা ক্লাস 9 10 এর বেসিক। দেখো কস মানে কি আমরা জানি, কস থিটা মানে হচ্ছে ভূমি ডিভাইডেড অতিভুজ, তাহলে ভূমির মান উপরে যেটা আছে 1, তো ভূমির মান হচ্ছে 1 আর নিচে যেটা আছে সেটা হচ্ছে অতিভুজ, তাহলে লম্বর মান হবে রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, রুট ওভার অতিভুজ স্কয়ার মানে 4 মাইনাস 1 এর পরিষ্কার দিলে 1 মানে 5 মাইনাস 1 4, রুট ওভার 4 মানে 2, লম্বর মান আসবে হচ্ছে 2। এবারে এখানে cos ইনভার্সকে sin ইনভার্সে কনভার্ট করি, sin ইনটু cos ইনভার্সের পরিবর্তে আমি sin ইনভার্সে কনভার্ট করব। sin থিটা মানে কি বলো লম্ব ডিভাইডেড ভূমি, লম্বর মান পাইছি 2, সরি লম্ব ডিভাইডেড অতিভুজ, নিচে হবে অতিভুজের মান পাইছি রুট ওভার 5। এখন খুব সহজে একটা ফাংশন আর বিপরীত ফাংশন কাটা দিলে খালি x চলক জাতীয় রাশি থাকবে, এখান থেকে আমরা x এর মান বের করব। এই tan আর tan ইনভার্স কাটা, এখানে থাকবে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড x, আর এই সাইন আর সাইন ইনভার্স কাটা, তাহলে এখানে থাকবে হচ্ছে 2 ডিভাইডেড রুট ওভার 5। এবার দেখো আমরা কি করতে পারি, উভয় পক্ষে বড় করব, কারণ এখানে রুট ওভার আছে, উভয় পক্ষে বড় করলে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার, নিচে হবে হচ্ছে এক্স স্কোয়ার, এই পাশে হবে 4, নিচে হবে হচ্ছে 5। এবার আড়াআড়ি গুণ করে 4 এর সাথে এটা গুণ করলে হবে হচ্ছে 4x স্কোয়ার, আর 5 এর সাথে এটা গুণ করলে 5 মাইনাস 5x স্কোয়ার, এই 5 কে বাম পাশে নিয়ে এসে প্লাস 4x স্কোয়ারের সাথে প্লাস 5x স্কোয়ার হবে, একবার হিসাব করলাম 9x স্কোয়ারের মান আসলে হচ্ছে 5, বা 9 কে এই পাশে পাঠালে ভাগ হয়ে যাবে, অর্থাৎ x এর মান আসবে এই পাশে গেলে রুট ওভার 5 ডিভাইডেড হচ্ছে 9, দ্যাট মিন্স প্লাস মাইনাস রুট ওভার 5 ডিভাইডেড হবে হচ্ছে 3।
তাহলে এক্স এর মান আমরা কি পাইলাম, প্লাস মাইনাস রুট ওভার 5 ডিভাইডেড 3। এই নাম্বার অপশনের সাথে মিলে যাচ্ছে, এই নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার বের করতে বলছে। সো দুইটা যদি হচ্ছে এরকম হচ্ছে একটা বাস্তব অংশ একটা কাল্পনিক অংশ গুণ অবস্থায় থাকে, এইটার আমরা মডুলাস আলাদা আলাদা ভাবে বের করে গুণ করে দেব, বুঝছো। প্রথমে আমরা এইটার মডুলাস বের করব, ধরলাম এইটার মডুলাস হচ্ছে r1। সো মডুলাস বের করে নিয়ে হচ্ছে রুট ওভার বাস্তব অংশের উপর স্কয়ার প্লাস কাল্পনিক অংশের উপর স্কয়ার। এখানে বাস্তব অংশ দেখো, এটা হচ্ছে বাস্তব অংশ, রুট 3 রুট ওভার 3, এরপর হচ্ছে স্কয়ার, এরপরে প্লাস হবে হচ্ছে কাল্পনিক অংশের উপর স্কয়ার। এখানে কাল্পনিক অংশ কত, -3 এরপর হচ্ছে স্কয়ার। তাহলে এইটা প্রথমে ক্যালকুলেশন করে দেখো, এখানে হবে 3 রুট ওভার 3 ফর স্কয়ার যদি দাম, এখানে হবে 27, আর এখানে হবে হচ্ছে প্লাস কত 9, তাহলে হচ্ছে রুট ওভার 36। আর রুট ওভার 36 মানে অতএব r1 এর মান পাইলাম হচ্ছে কত, রুট ওভার 36 মানে হচ্ছে 6। এবার আমরা এইটাকে r2 ধরলাম, এইটাকে যদি r2 ধরে আমরা এই r2 বের করব, অতএব r2 বের করো সেম ফর্মুলা, রুট ওভার বাস্তব অংশের উপর স্কয়ার। এখানে বাস্তব অংশ হচ্ছে -3 রুট ওভার 3, এরপর হচ্ছে স্কয়ার, প্লাস হচ্ছে কাল্পনিক অংশ এখানে দেখো আয়ের সহগ 9, এরপর হচ্ছে স্কয়ার। এখানে ক্যালকুলেশন করে দেখো, এটার উপর স্কয়ার দিলে হচ্ছে 27 হবে, 9 3 9 27, আর এখানে হবে হচ্ছে 9 এর উপর স্কয়ার মানে হচ্ছে 81। তাহলে দেখো 81 এর সাথে যদি 27 গুণ করো তাহলে হবে হচ্ছে 108। বাদ দেখো অপশনগুলোতে এই দুইটা যদি গুণ করে 6 রুট ওভার 108 হবে, 108 হবে। বাট দেখো এইটার মানে রুট ওভার 108 নাই কিন্তু অপশনগুলোতে একটাতে, সেহেতু রুট ওভার 108 কে আমাদের ভেঙে লিখতে হবে। দেখো রুট ওভার 108 কিভাবে ভেঙে লেখা যায়, দেখো আমাদেরকে পূর্ণ সংখ্যা যেবার কাছাকাছি দেন একটা গুণ করবো। দেখো এর কাছাকাছি পূর্ণ সংখ্যা দেখো হচ্ছে 36 হয়, 36 গুণ হচ্ছে 3, তাহলে 3 34 হোক 108 কিন্তু হয়। তাহলে দেখো রুট ওভার 36 মানে 6, আর রুট ওভার 3 কে পূর্ণ সংখ্যা না, এবার রুট ওভার 3 থাকবে। এবার অতএব r1 ইনটু হচ্ছে r2 হবে, এই দুটো গুণ অবস্থায় সেই দুইটা আমরা গুণ করব, এটা আমরা r2 পেলাম। r1 এর মান পাইছি 6 গুণ r2 এর মান পাইছি 6 রুট ওভার 3। তাহলে দেখো 6x গুণ করলে হচ্ছে 36 রুট ওভার হচ্ছে 3। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 36 ইনটু রুট ওভার 3, সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। বীজগাণিতিক রাশি ঢুকন যায়, লন জাতীয় রাশি ঢুকন যায়, এরপর হচ্ছে ইনভার্স ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন, যে কোনো কিছু কিন্তু ঢুকানো যায়। দেখো এখানে কিন্তু বিপরীত ফাংশন দিয়েছে। আচ্ছা এই প্রশ্নটা দেখি, 2 ইনটু আপার লিমিট দিয়েছে 1, লোয়ার লিমিট হচ্ছে 0, এইখানে আছে হচ্ছে কোসেক, ইনটু হচ্ছে এর ভেতর আছে হচ্ছে সাইন ইনভার্স 1 ডিভাইডেড x dx। এই x এর সাপেক্ষে এটাকে যোগজীকরণ করে আমাদের লিমিটের মান বের করতে বলেছে। তাহলে দেখো আমরা কিন্তু এই কোসেককে কনভার্ট করতে পারবো না, বাট এর ভিতর যেইটা আছে সেটাই কিন্তু কনভার্ট করতে পারি। দেখো এইখানে আছে কোসেক, এর ভিতর যদি আমরা কোনোভাবে কোসেক ইনভার্স আনতে পারি তাহলে এই কোসেক আর কোসেক ইনভার্স কাটা যায়, পরবর্তীতে এর ভিতর যেটা থাকে সেটা কিন্তু থাকবে, বুঝছো। তাহলে দেখো আমরা কিভাবে সাইন ইনভার্সকে কসেক ইনভার্সে কনভার্ট করব। দেখো আমরা কিন্তু সাইনের সাথে কসেকের সুন্দর একটা বিপরীত সম্পর্ক জানি। দেখো কসেক আছে, কসেকে লিখলাম, এই সাইন ইনভার্সকে কসেক ইনভার্সে আমি জানি বিপরীত সম্পর্ক, এই সাইন ইনভার্সের পরিবর্তে আমরা এভাবে লিখতে পারবো কসেক ইনভার্স, বিপরীত সম্পর্ক যেহেতু সেহেতু উল্টে যাবে। তো 1 ডিভাইডেড x আছে, 1 ডিভাইডেড x মানে জাস্ট x হবে, বুঝছো, উল্টে গেল, মানে বিপরীত সম্পর্ক যেহেতু অ্যাঙ্গেলটা উল্টে গেল। তাহলে দেখো a cosec আর a cosec ইনভার্স কাটা, তাহলে এইখানে কি থাকে 2 ইনটু 1 0 x dx, এখানে dx হবে। এবার দেখো dx এর সাপেক্ষে x কে তুমি কি ইন্টিগ্রেশন করতে পারবে না? অবশ্যই পারবে। তাহলে দেখো 2 ইনটু x কে সাপেক্ষে যদি হচ্ছে x কে অন্তরে যোগজীকরণ করা হয়, পাওয়ার 1 বাড়বে, সেই পাওয়ার দ্বারা ভাগ হবে, 1 আছে 1 এর সাথে 1 বাড়বে, তাহলে হবে হচ্ছে x স্কয়ার, আর ওই 2 দ্বারা ভাগ হবে। আপার লিমিট এবার এখানে চলে আসবে, আপার লিমিট হচ্ছে কত 1, লোয়ার লিমিট 0। এবার তো এই 2 আর এই 2 কাটা যায়, তাহলে অবশ্যই এখানে থাকে হচ্ছে x স্কয়ার ডিভাইডেড হচ্ছে 1
লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট বসায় দেখো, আপার লিমিট হচ্ছে x এর পরিবর্তে 1, 1 এর পর স্কয়ার দিলে 1 হবে, মাইনাস লোয়ার লিমিট হচ্ছে 0, 1 মাইনাস 0 মানে হচ্ছে 1। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে 1, 3 নম্বর হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে বলছে a এর কোন ডোমেনের জন্য দ্বিঘাতে একটা সমীকরণ দিয়েছে মূল্যের বাস্তব এবং অসমান হবে। সো দেখো এই প্রশ্নটি হচ্ছে দুইটা অধ্যায় মিক্সড করে দিয়েছে, বহুপদী অধ্যায় আর একটা হচ্ছে ডোমেন রেঞ্জ অধ্যায়, সেটা কিন্তু তোমাদের হচ্ছে শর্ট সিরিজের বাইরে থেকে করে দিয়েছে। আচ্ছা যতটুকু পারি আমি বুঝে তোর চেষ্টা করবো। তাও বলছে এর কোন মানের জন্য যে সমীকরণ দিয়ে আছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এ এক্স প্লাস হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে 0। সো দ্বিঘাতের সমীকরণের মূল দুটো বাস্তব এবং অসমান তখন হবে এই নিশ্চয়কের মান 0 থেকে বড় হতে হবে। যদি ইকুয়াল হতো 0 সমান হতো তাহলে মূল দুইটা সমান হতো, আর যদি 0 থেকে এটা ছোট হতো তখন অবাস্তব বা জটিল হতো। তাহলে নিশ্চয় কিভাবে বের করবো, নিশ্চয় ডি সমান সমান হয় বি স্কোয়ার মাইনাস 4ac। আমাদের কিন্তু নিশ্চয় বের করতে এ বি সির মান লিখবে। এটা কি এক্স স্কোয়ারের সহগ, এখানে এক্স স্কোয়ারের সহগ কিছু নাই 1 আছে, বিটা হচ্ছে এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ আছে হচ্ছে এ, আর সিটা হচ্ছে কনস্ট্যান্ট মানে এখানে হচ্ছে 3। এখানে বসে দেই বির মান হচ্ছে এ, এরপর স্কোয়ার দিলে স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান হচ্ছে 1, সির মান হচ্ছে 3, বা এখানে হচ্ছে স্কোয়ার মাইনাস 12। শর্ত মধ্যে কি বলছে, মূলদ্বয় বাস্তব এবং অসমান হতে হবে, মূলদ্বয় বাস্তব এবং অসমান হবে। এই নিশ্চয়ই যা মান দেওয়া আছে এইটা 0 থেকে বড় হতে হবে। দেখো এরকম কিন্তু ফরম্যাটেড নাই, সেহেতু আমাদের একটু এটাকে ভেঙে রাখবো। দেখো বা স্কোয়ার আমরা 12 কে এভাবে লিখতে পারি 3 রুট ওভার বা 2 রুট ওভার 3, হ্যাঁ 2 রুট ওভার 3, এরপরে স্কোয়ার দিয়ে লিখতেই পারি ইকুয়াল হচ্ছে 0। বা দেখো এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাট করবে এটা বি, যদি এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি, আর এইটা হচ্ছে 0 থেকে বড় হবে, আর এইটা হচ্ছে ব্যবধি আকারে দিয়েছে, এটার ব্যবধি আমি ডিটেইলে লিখে দিচ্ছি, এটা তোমাদের শর্ট সিলেবাসের বাহিরে। এটার ব্যবধিটা হবে হচ্ছে, ডোমেনটা হবে হচ্ছে মাইনাস ইনফিনিটি মাইনাস 2 রুট ওভার 3 সংযোগ সেট, এরপরে হচ্ছে 2 রুট ওভার 3 পজিটিভ ইনফিনিটিভ। এইটুকু তোমাদের শর্ট সিলেবাসের বাইরের থিওরি। সো মনে রাখবা 0 থেকে যদি এইরকম হচ্ছে দুইটা গুণ অবস্থায় থাকে, একটা যোগ একটা বিয়োগ হলে একটা মাইনাস তে হবে আর একটা সংযোগ হবে আর একটা পজিটিভ গুলো হবে। তাহলে এইটার সাথে দেখো সি নাম্বার অপশন মিলে যাচ্ছে, সি নাম্বার হচ্ছে মানে 360 ডিগ্রি থেকে ছোট হবে এর সমাধান কোনটি। সো এরকম দেখো থিটার মান জাস্ট দুইটা করে দিয়েছে, যদি দুইটা বা একটা দেওয়া থাকে অপশন চেক করব, আর যদি একাধিক দেওয়া থাকতো তখন আমাদের হচ্ছে সমাধান করে বের করতে হতো, বা সাধারণ সমাধান কোনটা তখন আমাদের সমাধান করতে হতো। বাট এইটা আমরা অপশন টেস্ট করবো। প্রথমে খেয়াল করো রেঞ্জের ভিতর কত দিয়েছে, রেঞ্জ থিটার রেঞ্জটা এক্স এর রেঞ্জটা দিয়েছে 0 ডিগ্রি থেকে বড় 360 ডিগ্রি থেকে ছোট হতে হবে। অপশনগুলো দেখো সবগুলো কিন্তু এই রেঞ্জের ভিতরে আছে, আমাদের প্রত্যেকটা অপশনে চেক করতে হবে। এ নাম্বার অপশন চেক করে দেখো, আমরা বাম পক্ষ থেকে লেফট হ্যান্ড সাইড থেকে মিলে দেখবো ডান পক্ষে 2 আসে কিনা, মানে এক্স এর মান পাই ডিভাইডেড 3 মানে কত 60 ডিগ্রি। দেখো 2 ইন্টু কজ স্কোয়ার 60 ডিগ্রি বসালাম প্লাস 3 ইন্টু কস এক্স এর পরিবর্তে 60 ডিগ্রি বসালাম, দেখবো এটা ক্যালকুলেশন করলে 2 আসে কিনা, দুইটাই কিন্তু হতে হবে, দুইটাই এক্স এর মানে রাইট হয়ে মানে ডান পক্ষ আসে কিনা। তাহলে দেখো 2 ইন্টু কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, এরপরে কিন্তু স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, প্লাস 3 ইন্টু কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, বা 2 ইন্টু এখানে হবে 1 ডিভাইডেড 4 প্লাস হচ্ছে 3 ডিভাইডেড 2, তাহলে 2 দ্বারা 4 কে গেলে 2, তাহলে এখানে হচ্ছে হাফ প্লাস হচ্ছে 3 ডিভাইডেড 2, যদি লসাও করি নিচে আসতেছে 2, ওপর আসবে 1 প্লাস 3 মানে 4 ডিভাইডেড হচ্ছে 2 মানে হচ্ছে 2। একটা কিন্তু মিলে গেছে, তারপরে এক্স এর পরিবর্তে এইটা বসে মিলে গেছে। সো এইটা এ নাম্বার অপশন হওয়ার কিন্তু পসিবিলিটি আছে আনসার, বাট এইটা দিয়েও কিন্তু মিলাতে হবে। তাহলে দেখবো এবার আমরা এক্স এর পরিবর্তে হচ্ছে 5 পাই ডিভাইড 3, পাই ডিভাইডেড 3 মানে কত বলো, 5 ডিভাইড 3 মানে হচ্ছে 60 ডিগ্রি, তার সাথে 5 গুণ আছে 5 6 30 মানে 300 ডিগ্রি। এবার আমরা এক্স এর পরিবর্তে এখানে 300 ডিগ্রি বসে দেখবো ডান পক্ষে যেইটা আছে সেইটা আসে কিনা। এখানে দেখো এক্স এর পরিবর্তে
300 ডিগ্রি বসালাম, আবার হচ্ছে এইখানে হচ্ছে এক্স এর পরিবর্তে 300 ডিগ্রি বসালাম। তাহলে দেখো আমাদের কস 300 ডিগ্রির মান একটু তোমাদের ভেঙে দেখায় কত আসে। কস 300 ডিগ্রি কে আমরা এইভাবে লিখতে পারি, দেখো 360 ডিগ্রি মাইনাস হচ্ছে 60 ডিগ্রি, তাই তো এখানে 4টা 90 ডিগ্রি আছে, মানে জোর সঙ্গে 90 ডিগ্রি, কজের কোনো পরিবর্তন হবে না, কস এই 60 ডিগ্রি হবে। আর কোন অ্যাঙ্গেলে দেখো 360 ডিগ্রি এই পর্যন্ত মাইনাস থিটা, মানে এই ঘড়ির কাঁটার দিকে আসবে, তাহলে হচ্ছে এটা কি ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে কিন্তু কস পজিটিভ হয়, তাহলে হচ্ছে কস 60 ডিগ্রির মান কিন্তু আসবে, মানে কস 300 ডিগ্রির মানও কিন্তু হাফ আসবে। আর আমি এখানে হাফ যদি বসাই আগেরটা অ্যান্সারে আসবে, কিন্তু হাফ প্লাস 3 ইন্টু কস 300 ডিগ্রির মান হচ্ছে হাফ। ক্যালকুলেশন করে দেখাইছি কিন্তু এর আগে, হাফ দিলেও কিন্তু হচ্ছে 2 আসে, তাহলে আমাদের এ নাম্বার অপশনের সাথে মিলে যাচ্ছে, এ নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর তোমরা এগুলো চেক করে দেখতে পারো, দেখবা যে একটা মিলতে পারে আরেকটা মিলবে না, একটা মিলতে পারে একটা মিলবে না, সো অপশন চেক করবে। আর হচ্ছে কস 300 ডিগ্রির মান মুখস্থ রাখবা, হাফ অনেক কাজ। দেখো এই প্রশ্নে বলেছে হচ্ছে 3টি সমতলীয় বল পি কিউ ও আর কোনো বিন্দুতে ক্রিয়া করলে সাম্য অবস্থা আছে। যদি পি এবং কিউ এর মান যথাক্রমে এত এত হলে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে পাই ডিভাইডেড 2, মানে 90 ডিগ্রি। পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তাহলে আর এবং কিউ এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে দেখো কি বলছে, পি কিউ আর তিনটা কিন্তু হচ্ছে একই বিন্দুতে ক্রিয়া থাকে, যার কারণে হচ্ছে সাম্য অবস্থায় আছে। এর ভেতর উল্লেখ করেছে পি এবং হচ্ছে কিউ, পি এবং কিউটা কি, পি এবং কিউ হচ্ছে 90 ডিগ্রি যথাক্রমে আছে, মানে এইদিকে আমি একটু পি আঁকাই, আর 90 ডিগ্রি কিন্তু অবশ্যই এই দিক থাকবে। ধরি হচ্ছে এইদিকে হচ্ছে ডান দিকে হচ্ছে পি, পি বল কাজ করতেছে, পি বলের মান কত বলেছে 5√3, আর এইদিকে কিউ বল কাজ করতেছে, এই কিউ বলের মান বলে দিয়েছে কত, কিউ বলের মান বলে দিয়েছে হচ্ছে 5। আরেকটা বল আরেকটা বল কাজ করতেছে, এই দিক যদি কাজ করে তাহলে কিন্তু সাম্য অবস্থা কখনো আসবে না। দুইটা বল এই দিক কাজ করতেছে, অবশ্যই তার বিপরীত মানে অপর সাইডে কাজ করতে হবে, তাহলে 3টা বল সাম্য অবস্থায় থাকবে। তো ডিরেক্টলি এভাবে কাজ করতো তাহলে কিন্তু লব্ধি আরো লব্ধি হয়ে যেত, তখন সাম্য অবস্থায় থাকতো না, বল সবগুলো এই দিকে কাজ করতো। বাট বলতে 3টা কিন্তু সমতুল্য অবস্থায় সাম্য অবস্থায় আছে, তাহলে একটা এইদিকে একটা এইদিকে আরেকটা এইদিকে কিন্তু কাজ করতে হবে, আরেকটা এইদিকে আর কাজ করতেছে, আরেকটা আর কাজ করতেছে। তাহলে দেখো আর যে কাজ করতেছে সাম্য অবস্থায় থাকে, যেইটা সাম্য অবস্থায় তার একটা অপোসাইটে লব্ধি হয়, যেইটা সাম্য অবস্থায় আছে তার লব্ধি কিন্তু তার বিপরীত দিকে হবে, যেইটা তার সাম্য অবস্থা ক্রিয়া করতেছে তার বিপরীত দিকে কিন্তু একটা সাম্য অবস্থা কাজ করে, লব্ধিটা কিন্তু তার বিপরীত দিকে হয়। তাহলে এই দিকে হচ্ছে এর একটা বিপরীত দিকে কাজ করবে, এটা আর, এটা ধরলাম হচ্ছে এস, সেম মানে কিন্তু বল কাজ করবে সেম দিকে। তাহলে দেখো এইটা কিন্তু হচ্ছে লব্ধি হবে, লব্ধি দেখো আমরা কিভাবে পাবো, মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কিন্তু 90 ডিগ্রি। এখন প্রশ্নে কি বলছে দেখো, প্রশ্নে বলছে তাহলে আর এবং কিউ এর মান কত, মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত এটা বের করতে বলছে। সো দেখো এটাকে ডট ডট দিয়ে বোঝার সুবিধার্থে আমাদের হচ্ছে এই দুইটার মধ্যবর্তী কোণ কত এটা আমাদের বের করতে বলছে, কিউ এবং আর। প্রথমে আমরা হচ্ছে এর যেহেতু সাম্য অবস্থায় করেছে, সাম্য কখন হবে দেখো, একটা বল এই দিক কাজ করতেছে আর একটা বল ওই দিক কাজ করতেছে, দুইটা বল সেম হয়েছে, তখন কিন্তু এই দুইটা বল সাম্য অবস্থায় থাকবে, বুঝছো। তাহলে দেখো আমরা এই এস এর মান বের করার চেষ্টা করব। কিভাবে চেষ্টা করবো দেখো, এটা কিন্তু হচ্ছে একেবারে মাঝ বরাবর যাবে, যেহেতু 90 ডিগ্রি এই দিকে একটা বল কাজ করতেছে, এই দিকে সামনে একটা বল কাজ করতেছে, তাহলে অবশ্যই মাঝ বরাবর যাবে, এটা কিন্তু একবারে মাঝ বরাবর যাবে। তাহলে এই এস বা আর যেটা তুমি বের করো না কেন সেটা হবে কিন্তু হচ্ছে সামান্তরিকের কর্ণ বরাবর কাজ করতেছে, অতএব এস বার এস হবে হচ্ছে এই এস এর মানটা হবে √ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p আর ইন্টু কস আলফা। তাহলে দেখো এটাকে প্রথম ভেক্টর, এটাকে দ্বিতীয় ভেক্টর, এটাকে প্রথম ভেক্টর, এটাকে দ্বিতীয় ধরলে পি স্কোয়ার মানে হচ্ছে 5√3, এরপর হচ্ছে স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার 5 এর পর স্কোয়ার প্লাস 2p কিউ ইন্টু হচ্ছে কত কিউ টু কস এই মধ্যবর্তী কোণ কত দেখো, তো এই দুইটার মধ্যবর্তী কোণ কিন্তু হবে 90 ডিগ্রি। তাহলে এইখানে যদি ক্যালকুলেশন করে দেখো, তাহলে দেখো 5√3 এর পর স্কোয়ার দিলে হবে হচ্ছে
75 প্লাস এখানে 5 এর ইউজ করে দিলে 25 cos 90 ডিগ্রি মান 0, 0 সাথে এই পুরোটুকু গুণ আছে, তাহলে এই পুরোটুকুর মানও 0 হবে। তাহলে দেখো বা এস এর মান আসতেছে কত, এস এর মান আসতেছে √100 মানে আসতেছে 10, আমরা এস এর মানও পাইলাম হচ্ছে 10। এখন এই প্রশ্ন হচ্ছে দুইটা নিয়মের সমাধান করা যায়, একটা ল্যামের উপপাদ্য দ্বারা, আরেকটা হচ্ছে পিথাগোরাসের সমকোণী ত্রিভুজ অঙ্কন করে সমাধান করতে পারে। ভালোভাবে খেয়াল করো, আমাদের কিউ এবং আর এর মান বের করতে বলেছে, আর এটা যদি সমতল হয়, আমরা হাত দিয়ে একটু আঁকাতে বাঁকা হয়েছে, এইটুকুর মান কিন্তু 90 ডিগ্রি অবশ্যই। দেখো ভালোভাবে খেয়াল করো, আমাদের কিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বের করতে বলছে, কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। আমরা কোনোভাবে যদি এইটুকু কোণ ধরলাম, এইটুকু কোণ হচ্ছে থিটা, এইটুকু কোণ যদি বের করতে পারি, তাহলে কিন্তু আমরা হচ্ছে 90 ডিগ্রির সাথে এই কোণ যোগ করলে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কত, এটা কিন্তু আমরা হচ্ছে বের করতে পারবো। তাহলে দেখো এই দিক কোনো ডাটা দেয়া নেই, আমরা সমকোণী ত্রিভুজ একটা অঙ্কন করে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে যদি এই কোণ আর এই কোণ হচ্ছে বিপরীত কোণ, এই কোণের মানও যা হবে এই কোণের মানও কিন্তু সেম হবে। এটা কিন্তু হচ্ছে ক্লাস হচ্ছে 7-8 থিওরি, এই কোণের মান যেটা হবে এই কোণের মানও কিন্তু সেমই হবে। তাহলে আমরা এই কোণের মান বের করার চেষ্টা করব কি মাধ্যমে, পিথাগোরাসের ত্রিকোণমিতির মাধ্যমে। তাহলে এইখানে একটা লম্ব টানি, যদি এইটার মান আর এইটার মান কিন্তু সেমই হবে, তাহলে এইটার মানও কিন্তু 5 হবে, আর এইটুকুর মানও কিন্তু হচ্ছে, এইটুকুর মান হচ্ছে দেখো এস, মানে এইটুকুর মানও কিন্তু 10 হবে, মানে হচ্ছে এইটুকুর মান 10, এইটুকুর মান কিন্তু 10 হবে। তাহলে দেখো আমরা এইটা হচ্ছে থিটা প্রাইম দিলাম, এই থিটা প্রাইমের সমানই কিন্তু এই থিটার মান হবে বিপরীত কোণ। তাহলে দেখো এই কোণের সাপেক্ষে দেখো কোন কোন বাহুর ভিতরে সম্পর্ক থাকে, আমরা সেই ত্রিকোণমিতিক ফর্মুলা ইউজ করব। দেখো এই কোণের সাপেক্ষে এইটা হচ্ছে লম্ব, এটা মান কি এটা হবে লম্ব, আর এইটা হচ্ছে সবচেয়ে বড় বাহু, এটা হবে কিন্তু অতিভুজ। এটা ক্লাস 9-10 ত্রিকোণমিতির কনসেপ্ট। তাহলে দেখো এইখানে কি আছে, লম্ব আর অতিভুজের সম্পর্ক। লম্ব আর অতিভুজের ত্রিকোণমিতিক 6টা অনুপাত আছে, লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক আছে সাইন আর হচ্ছে কসেক, সেহেতু আমরা সাইনটাই অ্যাপ্লাই করব। তাহলে দেখো অতএব সাইন থিটা সমান সমান হবে, থিটা হচ্ছে থিটা প্রাইম দিয়েছি, সাইন সমান সমান আমরা কি জানি, লম্ব ডিভাইডেড অতিভুজ, তাই তো। তাহলে দেখো বা সাইন প্রাইম সমান সমান হবে লম্বর মান কত, লম্বর মান হচ্ছে 5 ডিভাইডেড অতিভুজের মান কত 10, তাহলে 5 ডিভাইডেড 10 মানে হচ্ছে হাফ। আমাদের কিসের মান লাগবে, সাইন প্রাইমের, তাহলে সাইন এই মাসে বাড়ালে সাইন ইনভার্স হাফ হয়ে যাবে, আর সাইন ইনভার্স হাফের মান হচ্ছে কত 30 ডিগ্রি। যেহেতু অপশনগুলোতে রেডিয়ান আছে, রেডিয়ানে লিখলাম পাই ডিভাইডেড 6, আমরা কিন্তু এই কোণের মান পেয়েছি পাই ডিভাইডেড 6, তাহলে এই কোণের মানও কিন্তু হচ্ছে পাই ডিভাইডেড 6 হবে বিপরীত কোণ। তাহলে আমরা এখন খুব সহজে কিন্তু কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ হবে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ দেখো এইটুকু 90 ডিগ্রি, মানে পাই ডিভাইডেড 2 প্লাস হচ্ছে এইটুকুর মান কিন্তু আমরা পেলাম পাই ডিভাইডেড 6। তাহলে দেখো 90 ডিগ্রির সাথে যদি হচ্ছে 30 ডিগ্রি যোগ করো 120 ডিগ্রি, দ্যাট মিনস হবে 2 পাই ডিভাইডেড 3, লসাগু করে দেখতে পারো। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 2 পাই ডিভাইডেড 3, সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমি ডিটেলসে বুঝাইছি দেখে একটু বড় হয়েছে, তোমরা যখন এই প্রশ্ন সমাধান করে শর্টকাটের মাধ্যমে কিন্তু সমাধান করতে হবে, আরো তাড়াতাড়ি, এত ডিটেলস লেখার দরকার নেই, জাস্ট একটা পিথাগোরাস অ্যাপ্লাই করবা, 90 ডিগ্রির সাথে ওই সমকোণ ত্রিভুজ থেকে কোণ বের করে যোগ করে দিবা, বুঝতে পারছো। সো এই ছিল হচ্ছে 2023-24 সেশনে গুচ্ছ ভর্তি পরীক্ষা আসা ম্যাথমেটিক্স অংশ থেকে 23টা প্রশ্ন তোমাদের শর্ট সিলেবাস থেকে এসেছিল, আর 2টা প্রশ্ন হচ্ছে ফুল সিলেবাস থেকে আসছিল, ওই 2টা সমাধান করে দেয়নি। সো যতটুকু পারছি আমার তরফ থেকে বোঝানোর চেষ্টা করছি। সো আর বোঝানোর ক্ষেত্রে ভুলও হতে পারে, কারণ আমিও তোমাদের মতো একজন স্টুডেন্ট, আমি হচ্ছে 2024-25 সেশনে একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম। হয়তো যারা সেকেন্ড টাইম আসো তোমাদের সমবয়সী, বা যারা হচ্ছে ফার্স্ট টাইম আসো তোমাদের থেকে 1 বছরের সিনিয়র, সো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে, যদি ভুলও হয় আমাকে কমেন্টে ভুলটা ধরে দিবে, আমি ভুল
শুধরে নেওয়ার চেষ্টা করব। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।